Assalamu alaikum. Thursday Research Night 0.1, Episode 0.3, organized by Metropolitan University Research Society. আমাদের আজকের প্রোগ্রামে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে AI based human researchers who will win the future of discovery. আমাদের আজকের প্রোগ্রামে গেস্ট হিসেবে আছেন এমডি সাইদুর রহমান পলাশ স্যার, President Metropolitan University Research Society, Director CPRP, Associate Professor at Metropolitan University Research Society. Associate Professor at Metropolitan University, Bangladesh. আমাদের সাথে আরো যুক্ত আছেন এমডি শাহরিয়ার আলম মেহেদি তফাদার ভাইয়া, General Secretary at Metropolitan University Research Society. আমরা আমাদের আলোচনার শুরুতেই আমরা শ্রদ্ধেয় সাইদুর রহমান পলাশ স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশা করি শহীদ আপনিও ভালো আছেন, মেহেদিও ভালো আছেন, গোটা বাংলাদেশ ভালো আছেন। জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা আলোচনায় চলে যাব, তার আগেই আমরা মেহেদি ভাইয়ার কাছে জানতে চাই, ভাইয়া আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ শাহিদুর। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একই সাথে ধন্যবাদ শ্রদ্ধেয় ফারুককে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমাদের এই প্রোগ্রামটি যারা দেখছেন তাদের প্রতি ধন্যবাদ। আমরা কথা না বাড়াই, এখনই আমরা আমাদের মূল পর্বে চলে যাব। আমরা প্রথম কোয়েশ্চনটি করব জনাব সাইদুর রহমান স্যারকে। স্যার, আমাদের যে টপিক রিলেটেড প্রথম কোয়েশ্চনটা হচ্ছে, স্যার আজকের দিনে এআই বনাম হিউম্যান রিসার্চার্স বিষয়টি এত আলোচিত কেন বলে আপনি মনে করেন? হ্যাঁ, ভেরি টাফ কোয়েশ্চেন। এআই আলোচিত হওয়ার পেছনে তো অনেক রিজনই আছে। সংক্ষেপে যদি বলি, জনাব ধরেন আপনার একটা গাড়ি আছে এবং আপনার বিশ্ববিদ্যালয় বা কলেজ আপনার বাসা থেকে 10 কিলোমিটার দূরে। তো এখন আপনার স্বভাবতই যেহেতু গাড়ি আছে, আপনি অবশ্যই গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ কি, মানে কস্ট কমবে, যেহেতু গাড়ি আছে আপনার কস্ট কমবে, সময় কমবে, ইফোর্ট কম আসবে, সেহেতু গাড়ি ব্যবহার করে আপনি যাবেন। আপনার বাসায় যদি বা ব্যবসা প্রতিষ্ঠানে যদি ক্যালকুলেটর থাকে ধরেন, তাহলে তো আপনি ডেফিনেটলি ওই 2 আর 2 যোগ করার সময় আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, দেখছি আর কি। তো এখন এই ক্যালকুলেটর গাড়ির এক্সাম্পল কেন দিলাম? টেকনোলজি, বিজ্ঞান আমাদের জীবনযাত্রার মানকে অনেক সহজ করে দিছে। আর এই বিজ্ঞানের একটা শাখা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন এটা আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়ায় আসছে, বিশেষ করে আমরা যারা পড়াশোনার সাথে আছি, এই বিজ্ঞান, টেকনোলজি, আইটি আমরা এতটাই ব্যবহার করা শুরু করছি, তারই ধারাবাহিকতা এআই আমাদের কাছে আসছে। এখন দৈনন্দিন কাজে যখন সহযোগিতা পাচ্ছি আমরা, আমাদের সময় কমে আসতেছে, আমাদের ইফোর্ট কম লাগতেছে, তখন আমরা কেন ব্যবহার করব না এআই? আর এই এআই এডুকেটেড, আনএডুকেটেড, যে ক্ষেত্রেই বলেন আপনি, কোনো না কোনো মাধ্যমে সবাই ব্যবহার করতেছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, যদি আমাদের যারা মোবাইল ব্যবহার করি, আমাদের মোবাইলের যে নাম্বার, সেই নাম্বারে বিকাশ নাই এমন খুব কম মানুষজনই কিন্তু এখন পাবেন আপনি ধরেন। তো ইটস দ্য এক্সাম্পল অফ এআই। তো এখন এই বিকাশ কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চল মানুষ যে আছে তার কাছেও চলে গেছে। তাহলে এআই বহুল পরিচিত না কেন, বহুল প্রচলিত হচ্ছে না কেন? যার কারণে এইটার ব্যাপকতা আস্তে আস্তে দিন দিন বাড়তেছে, এবং মানুষ বুদ্ধিমত্তা মানে কম খরচ হয় যেন, সেই কম খরচের জন্য এআই বহুল প্রচলিত হইতেছে। শহীদ আরো আলোচনায় আসবে, তো ছোট্ট উত্তর দিলাম, তারপরে যদি আরো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আরেকটি কোয়েশ্চন করব, এআই ও হিউম্যান রিসার্চার্স এর মধ্যে প্রতিযোগিতা নাকি সহযোগিতা, আপনি কিভাবে দেখেন? প্রতিযোগিতা সহযোগিতা দুইটাই আছে, দুইটাই আছে বলতে আমি এখানেও একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। যেমন আমরা ওই যে অনন্ত জলিল, এজ এ গ্রুপ হয়তো বা শুনে দেখবেন, সিনেমা করে সে,
তার বাইরেও কিন্তু তার পরিচয় আছে, সে একজন সিআইপি কোর ইন্ডাস্ট্রিয়াল পারসন। যদি বা তার এক্সাম্পলটা দেওয়া কেমন হইতেছে কিন্তু বলা লাগতেছে, তার গার্মেন্টস এর মধ্যে একটা মেশিন আনছে, সে খুবই নতুন। সেই মেশিনটা দেখা গেল যে 1 ঘন্টায় যে উৎপাদন করতে পারে, সমপরিমাণ উৎপাদন করার জন্য 50 জন শ্রমিক ওই 1 ঘন্টা সময় কাজ করা লাগতেছে। এখন যদি আমি প্রফিটের ক্ষেত্রে বলি, তাহলে ডেফিনেটলি এআই আমাকে সহযোগিতা করতেছে, কারণ ওই টেকনোলজিটাও এআই রিলেটেড। মানে ওকে অটো কমান্ড দেওয়া লাগে, একজন মানুষ যদি একবার বলে দেয় যে এই ডিজাইনে কাজ করা লাগবে, সে কাজ করতে পারবে, তাহলে এই ক্ষেত্রে আমরা সহযোগিতা পাইতেছি। আর প্রতিযোগিতা তাহলে কিভাবে? প্রতিযোগিতা হচ্ছে এই যে 50 জন মানুষ যারা কর্মরত ছিলেন, তাদের 50 জনের পরিবার তো আসলে এই আয়ের মানে সরি এই আয়ের উপরে নির্ভর করতো। এখন এই 50 জন মানুষ যদি সে খরচ বাড়তেছে তোমার প্রতিষ্ঠানে, আমি যদি প্রতিষ্ঠান থেকে ফায়ার করে দিই, লে অফ করে দিই, তাহলে কিন্তু ওদের জন্য প্রতিযোগিতা হইতেছে সেই বিষয়টা। এখন এই এআই যদি আপনি অ্যাডপ্ট করতে পারেন, তাহলে এটা আপনার জন্য, বা আপনি যদি টেক সেভি হইতে পারেন, অর্থাৎ টেকনোলজি অ্যাডপ্ট করতে পারেন, সহজে ধরতে পারেন, তাহলে এটা আপনার জন্য সহযোগিতা হবে। আর যদি প্রতিযোগিতা করতে মানে প্রতিযোগিতা তখন হবে যদি আপনি এটার সাথে তাল মিলায় না চলতে পারেন যুগের সাথে। যেমন আমরা যদি একাডেমিক রিসার্চের ক্ষেত্রে বলি, আমার একটা না বেশ কয়েকটা পেপারই আসছে এআই, চ্যাট জিপিটি বা জেমিনির উপরে। তো সেক্ষেত্রে দেখা যাইতেছে যে 70% অফ দ্য রিসার্চার্স নাও এ ডেজ দে আর ইউজিং মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আবার তারাই কিন্তু দেখা গেল যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় বলতেছে যে এআই ব্যবহার ডিসকারেজ করতেছে। এখন এটার মধ্যে আমি আবার হচ্ছে জিও পলিটিক্যাল ইস্যুও খুঁজে পাই। তাই প্রতিযোগিতা এবং সহযোগিতা দুইটাই আছে। বিশ্ববিদ্যালয় যেমন একটা জায়গা যেখানে মধু সংগ্রহ করে কেউ, আবার বিষ সংগ্রহ করে, বিষ পান করে কেউ, এরকম এআই এর সহযোগিতা প্রতিযোগিতা দুইটাই আছে। কোনটা আপনি মানে কোনটা আপনার সাথে সুইট করতেছে, দ্যাট ইজ দ্য মানে ফ্যাক্ট। আমার ক্ষেত্রে যদি আপনি বলেন, তাহলে এআই আমাকে সহযোগিতা করছে, আমি ওর সাথে প্রতিযোগিতা করতেছি। অনেকের ক্ষেত্রে আবার উল্টো হতে পারে এটা। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছে আবার আসবো। এখন আমরা কোয়েশ্চেন করব আমাদের বয়েজ অফ দি ক্লাব শাহরিয়ার আলম মেহেদী তবাদার ভাইয়াকে। ভাইয়ার কাছে জানতে চাই, আপনি তো আমাদের ক্লাবের জেনারেল সেক্রেটারি, আমাদের রিসার্চ সোসাইটি কিভাবে এআই ও মানব গবেষকের মধ্যে ভবিষ্যতের প্রতিযোগিতা নিয়ে কাজ করছে, এই বিষয়ে আপনার পরিকল্পনা কি? ভাইয়া আপনি মিউটেড ছিলেন, যদি আবার একটু শুরু করেন তাইলে ভালো হয়। ধন্যবাদ শাহিদুলকে খুবই চমৎকার একটি প্রশ্ন করার জন্য। প্রথমত আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির মোটো, এই মোটোটা কি? মোটো হচ্ছে আমরা রিসার্চ, ডেভেলপমেন্ট এবং ইমপ্যাক্ট। তো আমরা জানি যে বিষয় সেটা হচ্ছে, একটি কথা বলা হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা ব্যবহার করবে ভবিষ্যতে তারা হচ্ছে এগিয়ে থাকবে। কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে বর্তমান সময়ের একটি শক্তিশালী টুল। যারা এটাকে ব্যবহার করবে তারাই হচ্ছে ভবিষ্যতে এগিয়ে থাকবে, আর এটা যারা ব্যবহার করবে না তারা হচ্ছে ভবিষ্যতে পিছিয়ে থাকবে। তো সেই প্রেক্ষিতে আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকে আমাদের ইউনিভার্সিটি প্লাস আমাদের যারা সদস্য আছে, আমরা এআই সাথে হচ্ছে অ্যাডাপশন করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেমিনার এগুলা করতেছি। যেমন আজকের এই প্রোগ্রামটাও, লাইভ প্রোগ্রামটাও করতেছি। তো এই ক্ষেত্রে হচ্ছে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে কিন্তু হচ্ছে আমাদের যারা হিউম্যান রিসার্চার তারাই কিন্তু এটা ডেভেলপমেন্ট করছে, কিন্তু এটাকে এই শক্তিটাকে কাজে লাগাতে হবে এবং এই ক্ষেত্রে হচ্ছে যে হিউম্যান ভ্যালুস এবং যে ইথিক্স, এই বিষয়গুলো মেনটেন করতে হবে। কারণ আমরা অধিক মাত্রায় যদি হচ্ছে এআই উপর যদি নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে যদি আমাদের এআই কে আমরা যদি কন্ট্রোল করতে না পারি, এআই যদি আমাদের কন্ট্রোল করে, তাহলে এই ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে। এই ক্ষেত্রে আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকে যাতে এই প্রবলেম গুলো যাতে হচ্ছে আমরা ভবিষ্যতে সম্মুখীন না হই, এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনাকে আরেকটি কোয়েশ্চেন করার ছিল যে আপনি কি মনে করেন এআই ভবিষ্যৎ গবেষকদের রিপ্লেস করবে নাকি সহযোগী হিসেবে কাজ করবে? আমি মনে করি এই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটি হচ্ছে ভবিষ্যতে
হিউম্যান রিসার্চার বা মানুষকে রিপ্লেস করতে পারবে না, কারণ এই এআইটা হচ্ছে মূলত কোলাবোরেটর হিসাবে কাজ করবে। কারণ আমরা হচ্ছে যখন কোনো একটা বিষয়ে আমরা রিসার্চ করতে যাই, আগে যখন রিসার্চ করতাম এই বিষয়ে যে আমাদের লিটারেচার রিভিউ বা বিভিন্ন ডাটা কালেকশন বা আমাদের অনেক মেথোডোলজি আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের দেখা যায় অনেক সময় লাগতো। বাট বর্তমানে এই এআই ব্লেসিং এর জন্য আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা এটা বলতে পারবো না যে ভবিষ্যতে হচ্ছে এআই হচ্ছে মানুষের উপর আধিপত্য করবে। আমরা এটা বলতে পারি যে এআই হচ্ছে একটি শক্তিশালী টুল। এই টুলকে হচ্ছে আমরা কি করতে হবে, ব্যবহার করতে হবে, এবং এটাকে ইফেক্টিভলি যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে হচ্ছে আমরা আমাদের রিসার্চ এবং আমাদের যে আপকামিং যে ডেজ, এগুলো হচ্ছে খুব সুন্দর আমরা নিতে পারবো। কিন্তু আমরা এটাকে কখনোই আমরা মানে বলতে পারবো না যে এআই হচ্ছে ভবিষ্যতে আমাদের মানুষের উপর আধিপত্য বিস্তার করবে। এর কারণ হচ্ছে এআই কে কমান্ড দিচ্ছে হচ্ছে হিউম্যান, আর এআই জাস্ট হচ্ছে একটি টুল মাত্র। তো এটাকে আমরা যেভাবে কমান্ড দিতেছি এভাবে এটি কাজ করতেছে। তো দেখা যায় যদি এটার হচ্ছে হিউম্যান ভ্যালুস প্লাস ইথিক্স প্লাস এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করে কাজ করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা রিসার্চের ক্ষেত্রে আমরা হচ্ছে আরো বেশি এগিয়ে যেতে পারবো। এবং এটা বলতে পারি যে এআই এবং হিউম্যান বিং তারা হচ্ছে একে অপরের কোলাবোরেটর হিসেবে কাজ করতে পারবে, এবং মানুষই হচ্ছে এআই কে নিয়ন্ত্রণ করবে, এআই মানুষকে নিয়ন্ত্রণ করবে না। জি, ধন্যবাদ ভাইয়াকে। আপনার কাছে আমরা আবার আসবো। আমরা আবার স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, ডাটা বলুন স্যার। অ্যানালাইসিস্ট হিসেবে এআই না মানুষ, কে এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? ডাটা অ্যানালিস্ট হিসেবে এআই নাকি মানুষ, কাকে আপনি এগিয়ে রাখবেন? এইটা আপনার কোয়েশ্চেন গুলো এরকম হচ্ছে, ওই যে আমরা বিভিন্ন সময়ে টেলিভিশনের প্রোগ্রাম দেখি না, কুইক রাউন্ড ফায়ার, তারপরে ইনস্ট্যান্ট কোয়েশ্চেন আনসার দেওয়া লাগবে, এরকম একটা কোয়েশ্চেন হয়ে গেছে। কোয়েশ্চেনটার উত্তর এক একজনের কাছে এক এক রকম হতে পারে। যেমন মেহেদী একটু আগে বলেছেন যে মানুষ ডেফিনেটলি এআই থেকে একটু অ্যাডভান্স থাকবে। যেহেতু আমাদের রিসার্চ আজকে কম্পিটিশন নিয়ে, সেহেতু কম্পিটিশনে তো একজন জিতবে একজন হারবে, এরকমই। ডেটা অ্যানালিস্ট হিসাবে আমি এআই কে আগায় রাখি। এই কারণ হচ্ছে, দেখেন আমরা যখন ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট ছিলাম, ভার্সিটির স্টুডেন্ট ছিলাম আর কি, তখন আমাদের যে রিগ্রেশন ফাংশন ইকুয়েশন এই অঙ্কগুলা করাইতো, তারপরে স্ট্যাটিস্টিক্সে সেখানে আমরা 10 জন 11 জন 12 জনের স্যাম্পল নিয়ে সেগুলার ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করতাম। এখন এইটা যখন কিনা লার্জ মডেল হয়, মানে লার্জ নাম্বার হয়, ধরেন আপনি ইসের কি বলে অ্যামাজনে জব করতেছেন, এত মানুষ, এত ডেটা, এত কিছু, তখন আপনি কি করবেন? এগুলো যদি অ্যানালাইসিস করতে হয়, অফকোর্স আপনার মানে মানে এআই নির্ভর হওয়া লাগবে আপনার। কারণ কি লাগবে বলতে, আপনি এআই কে যে কমান্ড দিবেন, এআই কিন্তু আপনার সেই কমান্ড শুনবে। আপনি যে ধরনের মডেল তাকে ডেভেলপ করে দিবেন, অর্থাৎ আপনি যদি বলেন যে এআই তোমাকে এই যে ধরেন সিলভার কালার দিবেন, এআই কে সিলভার কালার আপনি দিবেন, এখন আপনি এআই ঠিক সিলভার কালারের কমান্ড শুনবে, ও হচ্ছে গোল্ডের কালার শুনবে না। তো এখন এই ক্ষেত্রে ডেটা অ্যানালিস্ট হিসাবে আমি এআই কে আগায় রাখি। কিন্তু আবার একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে ওই যে ডেটা আমি তাকে ইনপুট দিলাম, এখন এটা তো একটা কমান্ড দেওয়া লাগবে, প্রম্পট দেওয়া লাগবে। অর্থাৎ আপনার বাসায় এসি আছে, আপনার বাসায় ফ্যান আছে, তারপরে আপনি অনেক টেকনোলজি ব্যবহার করেন, কিন্তু আলটিমেটলি দিন শেষে দেখেন ওইটাকে কমান্ড দেওয়ার জন্য, ওইটাকে চালানোর জন্য একটা মানুষ দরকার। তো এই ক্ষেত্রে আমি আবার মানুষকে আগায় রাখি। এখন ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে আমি একটু এআই রে আগায় রাখলাম। আবার মানুষও অ্যাডভান্টেজ হচ্ছে যখন কিনা ইমোশনাল ফ্যাক্ট আসে, ইমোশন, তারপরে ইগোর বিষয় আসে, যখন কিনা মানুষের কি বলে বিহেভিয়ারাল অ্যাসপেক্টস আসে, সেই ক্ষেত্রে আপনি দেখেন চ্যাট জিপিটি যখন এত মানুষকে কমান্ড দিতেছে, কিন্তু চ্যাট জিপিটি আপনি মেহেদীর কিছু অ্যাটায়ার ট্রেড যদি চ্যাট জিপিটির কাছে লিখে আপনি যদি জিজ্ঞাসা করেন যে চ্যাট জিপিটি মেহেদী কি ভালো মানুষ, ও আনসার দিবে না। ও বলবে যে না, আমি বলতে পারি যে ভালো মানুষের ক্রাইটেরিয়া এইগুলো থাকে, খারাপ মানুষের ক্রাইটেরিয়া থাকে, এখন তুমি মিলাই নাও। তো সেই ক্ষেত্রে অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি আবার মানুষকে আগায় রাখি। আপনার কোয়েশ্চেন গুলা খুব মানে এগুলো এআই থেকে নেওয়া হয়েছে মনে হয়, এই জন্য আনসার আসলে আমি মানে পক্ষপাতিত্ব নিতে পারতেছি না, মানে কোনো একটা সাইড বলতে পারতেছি না ডিরেক্ট। হ্যাঁ, ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে তারপরও আমি মন্দের ভালো হিসাবে মানে আনসার জিতাইতে হবে, সেই ক্ষেত্রে আমি এআই কে আগায় রাখলাম।
ধন্যবাদ স্যার। স্যার আমরা এই ক্ষেত্রে এআই এর সহযোগিতা নিছি, মানব মস্তিষ্কেরও কাজে লাগাইছি স্যার। একসাথে আমরা দুইটা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ। আপনার কাছে আরেকটি কোয়েশ্চন, এআই কি মানব গবেষণা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে? অফকোর্স, ইতিবাচক নেতিবাচক প্রভাব ফেলবে না কেন? দুঃখিত শাহিদুর। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে কি মিস্টার মেহেদী? জি স্যার। ভাইয়া কিছু হ্যাঁ, বলছেন? ইতিবাচক নেতিবাচক দুইটা প্রভাবে এআই ফেলায় মানব জীবনে। হ্যাঁ, ব্যক্তি জীবনে এটা যারাই ব্যবহার করতেছে, দুইটা ইসেই অ্যাসপেক্টসই অবশ্যই এআই আপনাকে দিচ্ছে। এখন নেগেটিভ পজিটিভ কোনগুলো পজিটিভ কোনগুলো পজিটিভ তো বললাম আপনাকে। মানে মানে আমাদের বুদ্ধিমত্তাটাকে আরো কিভাবে তীক্ষ্ণ করা যায়, ডেপথ মানে থিঙ্ক করা যায়, সেটাও এআই আমাদের হেল্প করতেছে। কিন্তু ডিসিশনটা নেওয়ার জন্য আমার মানুষের লাগবেই। এখন তাহলে পজিটিভ দিকগুলা কোনগুলা? যেমন পজিটিভ দিকগুলো আছে, সময় বাঁচাচ্ছে আমাদের, তারপরে লার্জ নাম্বার সেগুলা কমায় ফেলতেছে, তারপরে কাজ সহজ হচ্ছে, তারপরে ইসের কি বলে অন্যদিকে ইসের কি বলে যেমন আমরা শিক্ষক, আমাদের স্টুডেন্টরা উপকৃত হইতেছে। হ্যাঁ, মানে আমরা যে লেসন প্ল্যান বানাইতেছি আমি দেখতেছি এরকম, সেগুলো আমরা এআই ব্যবহার করে, বিশেষ করে আমি ভেরি স্পেসিফিকলি যদি বলি চ্যাট জিপিটির কথা, আমরা ব্যবহার করতেছি। আবার নেগেটিভ দিক কোনগুলো? নেগেটিভ দিকগুলো হচ্ছে আপনার ধরেন হচ্ছে আপনি একটা প্রম্পট দিয়ে একটা অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি প্রথমত হচ্ছে আপনি অলস মস্তিষ্ক শয়তানের কাকান, আপনার মস্তিষ্কের মধ্যে অলসতা আসতেছে, এক প্রম্পটে আসতেছে। দুই নম্বর হচ্ছে হিউম্যান ইফোর্ট কমে যাচ্ছে, আপনার ডাইভার্স চিন্তা ভাবনাটা লেস করে ফেলতেছে। তারপরে এআই এর তো অনেক নেগেটিভ বিষয় আছে, যেমন বায়াসনেস আছে, তারপরে আপনার ডেটা এরর দেয়, রেজাল্ট দেয়, তারপরে আবার স্পেসিফিক প্রম্পটের বাইরে কাজ করতে পারে না। দিস আর দ্য নেগেটিভ, থাউজেন্ডস অফ নেগেটিভ সাইডস আছে। এখন পৃথিবীর ইতিহাস যদি আপনি বিবেচনা করেন, প্রত্যেকটা নতুন তৈরির পেছনে দুইটা জিনিসই ছিল, মানে ভালো উদ্দেশ্যকে সামনে রেখে তারা জিনিসগুলো তৈরি করে। ইভেন আপনি যদি বলেন নিউক্লিয়ার বোমা, তারপরে আপনার উইপন, এগুলো কিন্তু ভালো উদ্দেশ্যের কারণে তৈরি করা ছিল, কিন্তু আমরা এটার আলটিমেট নেগেটিভ ইম্প্যাক্টটা আমরা দিকে বেশি ঝুঁকে যাই। দ্যাট ইজ দ্য প্রবলেম। খেয়াল করবেন আপনি, যদি অ্যাসাইনমেন্ট স্টুডেন্টের দেওয়া হয়, এখন তারা এআই, আমি বারবার এই যে অ্যাসাইনমেন্ট এআই চ্যাট জিপিটি, মানে এআই মানে চ্যাট জিপিটির কথাই বলতেছি, আমরা সচরাচর এটা ব্যবহার করি। অ্যাসাইনমেন্ট এমনও হয় যে তারা দেখবেন হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে যে মানে কপি করছে, এখানে চ্যাট জিপিটি সেই তারপরে একটা দাগ, মানে ওদের নির্দিষ্ট ফর্ম, এইগুলো চেঞ্জ করতেছে না। দিজ আর দ্য নেগেটিভ সাইডস। এবং এটা আলটিমেট ভবিষ্যতে যে কত বড় ইম্প্যাক্ট ফলায় সেটা মানে অ্যাজ এ ফ্যাকাল্টি, মানে টিচার হিসেবে আমি মানে দেখতে পাই, সিনিয়র গুলো দেখতে পাই, বুঝতে পারছেন? এরকম একটা বিষয়। আরো কিছু বিষয় থাকে, মানে এগুলা সামনে আলোচনায় পজিটিভ নেগেটিভ দিকগুলা সব চলে আসবে, বুঝতে পারছেন? জি স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, যেটি আমারও কোয়েশ্চন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি গবেষককে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে নাকি কেবল সহায়ক ভূমিকা নেবে? সহায়ক ভূমিকা নেবে, কখনো তারা প্রতিস্থাপন করতে পারবে না। নেভার এভার। ইউ ক্যানট কম্পেয়ার দ্য আশরাফুল মখলুকাত, মানব জাতি টু আদার্স, মানে কারোর সাথে আপনি তুলনা করতে পারবেন না এখানে। নেভার এভার। এখন তাহলে প্রতিস্থাপিত করতে হবে না, সহযোগিতা করতে। আবার আমার কাছে মনে হইতেছে যে বিপদে পড়বে কেমন? আমরা গল্পের চলে বলি, তারপরে ইতিহাস বলি, তারপরে এইসব জায়গা থেকে, লিটারেচার থেকে পাইছি যে এরকম যে ভবিষ্যতে দেখা গেল যে এই যে ধরেন মানুষজন মানে আজগুবি বলে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তারপরে এইগুলোর দিকে সামনে তো এরকম আসছে যে যুদ্ধগুলো এমন যুদ্ধ হবে যে যুদ্ধে এতটাই ধ্বংস হবে যে ধ্বংস হওয়ার পরবর্তী অবস্থায় শুধু মানে মানুষের কাছে সবচেয়ে বড় অস্ত্র থাকবে বাঁশ, লাঠি, আর সবচেয়ে বড় যানবাহন থাকবে হচ্ছে মানে এনিমেলের গাড়ি, মানে পশুর গাড়ি, বুঝতে পারছেন? মাইট বি গাধা, ঘোড়া, এইরকম। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন কতটা ডেসপারেট যুদ্ধটা হবে। আচ্ছা, কেন ইমাজিন যে এই যুদ্ধটা কি মানুষের সাথে হবে? মানুষের সাথে হওয়া সম্ভব না। মানুষের সাথে মানুষের যুদ্ধ হলে এত ডেসপারেট হওয়ার সম্ভাবনা থাকবে না। হবে কার সাথে তাহলে? হবে হচ্ছে এআই এর সাথে। দেখেন, আমি বলে দিলাম আজকে এই 21 তারিখে লাইভে যে এআই আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসবে যে পর্যায়ে আপনি মাঝে মাঝে কন্ট্রোল হারাই ফেলতে পারেন। ওই যে বললাম না, ইফ ইউ সি, কোন মুভিটা জানো, হিন্দি রোবট একটা মুভি আছে,
সেখানে ওই যে আগুনের মধ্যে একটা বাচ্চা আগুনে জ্বলে যায়, কিন্তু রোবট কিন্তু সে নিজে জ্বলে কিন্তু সাহায্য করতে পারে না, কারণ ওই প্রম্পটটা দেওয়া হয় নাই বা ওই কমান্ড দেওয়া হয় নাই। এখন একটা মানুষকে আপনি আমার ছাত্র, আপনাকে দিয়ে আমি অনেক কাজ করাই, আপনি জানেন আমার কাজের ধরন। এখন একই কাজের ধরন যদি প্রত্যেকবার আপনাকে কমান্ড দিয়ে আমার কাজ করান লাগে, তাহলে আমার তো সমস্যা। এআই এর এই একটা সমস্যা থাকবে, প্রতিস্থাপিত কখনো হইতে পারবে না, তারা সহযোগিতা করবে, বললাম না। আপনি এখন হচ্ছে এই যে ইমেজ স্ক্যানিং, আপনি সিএসসি স্টুডেন্ট, আপনি বুঝবেন। আপনি ডিপ লার্নিং এর দিকে যান, আপনি ইমেজ স্ক্যানিং এর দিকে যান, আপনি থিমেটিক অ্যানালাইসিস, আপনি সেন্সিটিভিটি অ্যানালাইসিস করেন, আপনি কিভাবে করবেন? আপনি পারবেন? মানে এই 1 কোটি 1.5 কোটি মানুষের ডেটা নিয়ে আপনি এটা সম্ভব? ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে আমার এআই এর উপরে নির্ভর হইতে হবে। এআই বলেন বা সাইন্টিফিক অন্য যে কোনো টুল যেগুলো এআই দ্বারা পরিচালিত, মানে দে উইল প্লে ইট অ্যাজ এ রোল লাইক ইউর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এই আর কি। শহীদ মিউট, শোনা যাচ্ছে না আপনাকে। স্যার, আপনার এই কথার ধারাবাহিকতায় আমার আরেকটি কথা মনে পড়ছে। মানে যখন আমরা কোনো একটা অ্যালগরিদম চালাই বা কোনো একটা অ্যাপ চালাই, যখন ওইখানে আমরা কোনো কিছু সার্চ করে দেখা যায় যে অ্যালগরিদমটা আমাদের প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে এটা ভেবে নেয় যে আমরা এটাই খুঁজতেছি। এই ক্ষেত্রে স্যার আপনার কাছে রিকোয়েস্ট করতে চাইতেছি যে এআই কি মানুষের অন্তর্দৃষ্টি নকল করতে সক্ষম? মানুষের অন্তর্দৃষ্টি নকল করতে সক্ষম? হ্যাঁ, সক্ষম। অন্তর্দৃষ্টি নকল করতে সক্ষম বলতে ইন এ সেন্স সক্ষম হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সক্ষম হচ্ছে। কিভাবে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি জানেন প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি, ইন্ডিভিজুয়ালিটি থাকে, মানে ডিফারেন্স থাকে, ডাইভার্সিটি থাকে। এখন এই পার্সোনালিটি গুলো যদি আমরা, দেখা গেল যে আমাদের বিজনেস লেভেলে একটা থিওরি আছে MBTI, মায়ার্স ব্রিগার টাইপস ইন্ডিকেটরস। এই ইন্ডিকেটর আপনাকে বলে দেয় যে মানুষজন হচ্ছে 16টা পার্সোনালিটি ক্যাটাগরির মধ্যে সে পড়ে যাবে। মানে আপনার পার্সোনালিটি 16টা, যেমন এক্সট্রোভার্ট আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা মানে পার্সোনালিটি। এর মানে আপনি মানে বেশি জানতে চান, সবার সাথে মিশতে চান। আপনি যদি মনে করেন, আপনি ধরেন যে নিউরোসিজম, অর্থাৎ আপনি একেবারে মানুষের কি যে কগনিটিভ অ্যাবিলিটি নিয়ে কাজ করতে পারেন, আপনার একটা পার্সোনালিটি হবে। এই যে পার্সোনালিটি মানুষের আলাদা আলাদা, ইন্ট্রোভার্ট, ওপেননেস টু এক্সপেরিয়েন্স, এই যে আলাদা আলাদা পার্সোনালিটি, এই পার্সোনালিটির যে ক্যারেক্টারিস্টিক, সেই যদি আপনাকে এআই কে আপনি যদি বলে দেন যে দিজ আর মাই ক্যারেক্টারিস্টিক্স, ইউ ক্যান ফাইন্ড। এখন ওই ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে কোনো মানুষের ডেটা যদি ইনপুট করে, তাহলে মানুষের অন্তর্দৃষ্টি এআই জানতে পারবে। এর আপডেটেড আরো অ্যাডভান্স ভার্সন যেটা, সেগুলো হচ্ছে যেমন হিউম্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, HAI। তো অন্তর্দৃষ্টি, ঘটনা হচ্ছে, আমি যদি একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি, তাহলে অন্তর্যামী আল্লাহ ছাড়া তো কেউ না। ইভেন আমার মানে সবচেয়ে কাছের মানুষ যে, সেও আমার অন্তর্দৃষ্টি, আমার ভেতরে কি চলতেছে সেটা বলতে পারবে না। কিন্তু মানে আমি যদি ফিচার গুলা বলি তাহলে বলতে পারবে। যেমন মনে করেন আপনি যদি এখন তাৎক্ষণিক যদি ঘামায় যান, আপনি তাৎক্ষণিক যদি মনে করেন অস্থিরতা কাজ করে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার মধ্যে টেনশন বিরাজ করতেছে। ঠিক এরকম অন্তর্দৃষ্টিও বুঝতে পারবে না, কিন্তু ওকে যদি কিছু ডেটা আপনি ইনপুট দিতে পারেন, তাহলে ধারে কাছে বলতে পারবে, বা এইরকম ফলাফল হতে পারে, মাইট বি, এরকম রেজাল্ট এআই দিতে পারে। তো এই অন্তর্দৃষ্টি আরো তাও বলা যায় না, ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন। হ্যাঁ, মানে পরাশক্তির দেশগুলা তারা যেভাবে মানে গবেষণার কাজে লিপ্ত হইতেছে, সেই ক্ষেত্রে কত দূর তাদের মানে দৌড়, আমরা এখন পর্যন্ত আনআইডেন্টিফাইড, আমরা জানি না। ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন। তবে মানে হিউম্যান এবং আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে থাকলে, সেখানে তো কিছু জিনিস আমরা মানে জানি, শুনি, বুঝি। সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে এআই প্রতিস্থাপন করতে বা অন্তর্দৃষ্টি বলতে পারবে না। সো কোয়েশ্চেন গুলা, উত্তর গুলো এমন হয়ে যেতেছে, আমি ধান নিতে পারতেছি না মেহেদি, কোন একটা সাইড, অর্থাৎ এইটা রাইট এইটা রং আমি নিতে পারতেছি না, এরকম। তো উত্তরগুলা এরকমই আসতেছে। ধন্যবাদ স্যার। স্যার এআই স্যার আমাদের বাস্তব জীবনের সাথে এমন ভাবে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে গেছে যে আমরা চাইলেও এটাকে বাদ দিতে পারবো না, চাইলেও এটাকে ধরে রাখতে পারবো না, এমন একটা না, দিন সকাল থেকে শুরু করে আপনি সন্ধ্যা রাত অবধি, ঘুমানো অবধি পর্যন্ত আপনি দেখেন, আপনি প্রতিটা মুহূর্তে টেকনোলজির সাথে। এখন টেকনোলজি মানে এআই হয়ে গেছে, এরকম একটা অবস্থা।
হ্যাঁ, মানে টেকনোলজি মানে আমরা সব টেকনোলজি, টেকনোলজি মানে যে কি বলে এআই তাও না, আবার কিন্তু এআই রিলেটেড এই সবকিছু সামহাউ, বুঝতে পারছেন? জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছে আমরা আবার আসবো। এখন আমরা কোয়েশ্চেন করতে যাচ্ছি মেহেদী ভাইয়াকে। ভাইয়া, মানব গবেষকদের কোন কোন গুণাবলী এআই এর পক্ষে রিপ্লেস করা কঠিন হবে, আপনি কি মনে করেন? দুঃখিত ভাইয়া, টাফ সম্ভবত কোয়েশ্চেন ফর মেহেদি, ধন্যবাদ শাহিদ। ভেরি টাফ কোয়েশ্চেন ফর মেহেদি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলেই স্যার এটা হচ্ছে যে মানব কোন গুণগুলো হচ্ছে এআই অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল দেখেন এই যে আমাদের যে সিম্পেথি যেটা আছে, যে আমরা হচ্ছে যে কোনো মুভমেন্টে যখন আমাদের হঠাৎ করে যখন আমরা হচ্ছে কোনো ট্রেজিক কোনো একটা মুভমেন্ট দেখতেছি, আমরা কেঁদে ফেলতেছি, বাট এআই এটা বলতে পারবে না। যেমন আমাদের সৌদ্য স্যার বলছিলেন যে রোবট একটা মুভি ছিল, ওইখানে ওকে কিন্তু কমান্ড দেওয়া হয় নাই এই আগুন গিয়ে বাচ্চাটাকে বাঁচাতে, তো ওকে ইমপেথিটা বা এই যে জাজমেন্টটা সে বুঝে নেয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই যে আমাদের সহানুভূতির যে বিষয়টা বা ইনস্ট্যান্ট যে আমরা হচ্ছে যে যে কোনো বিষয় নিয়ে হচ্ছে আমরা যে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার যে আমাদের যে বিষয়, এটা এআই করতে পারবে না। কারণ এআই হচ্ছে তার অ্যালগোরিদম বা তার টুল এইভাবে সেট আপ দেওয়া যে যখন হচ্ছে এটা মানে কমান্ড দেওয়া হবে বা প্রম্পট দেওয়া হবে সেভাবেই সে কাজ করবে। কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে যে কোনো মুহূর্ত, যে আমার সামনে হচ্ছে একজন ব্যক্তি হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ফেলতেছেন, তো আমি যদি হচ্ছে তাকে মানে ধরে ফেলি বা আটকাই, তাহলে হচ্ছে তিনি দেখা যায় এটা থেকে বেঁচে ফেলতেছেন। বাট দেখা গেল জাস্ট সে ফর এক্সাম্পল রোবট সুফিয়াকে এখানে রাখা হয়েছে, বাট তাকে কিন্তু এখানে কোনো কমান্ড দেওয়া হয় নাই যে এই ব্যক্তি হচ্ছে অ্যাক্সিডেন্ট করতেছে, তুমি ওকে বাঁচাও। এই যে বিষয়গুলা, যে এই যে জাজমেন্টাল যে পাওয়ার যে বিষয়গুলা, এগুলা কিন্তু এআই কখনো রিপ্লেক্স করতে পারবে না। প্লাস আমাদের যে সহানুভূতি বা আমাদের এই যে কৌতূহলের যে বিষয় যেগুলা, এগুলা কখনো এআই হচ্ছে রিপ্লেস করতে পারবে না। তো আমি মনে করি এআই শুধুমাত্র তার কমান্ডের উপর ভিত্তি করে চলতেছে, এবং এই সে হচ্ছে মানুষের যে হচ্ছে যে সেন্স অফ হিউমারের যে বিষয়টা, এটা কখনো সে মানে ধারণ করতে পারবে না। শাহিদুর। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার কাছে আমরা আরেকটি কোয়েশ্চেন করব। আপনার দৃষ্টিতে ক্লাবের তরুণ গবেষকরা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নিজেদেরকে রিসার্চে এগিয়ে নিতে পারে? ধন্যবাদ শাহিদুর, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি মেইন লক্ষ্যই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি প্লাস আমাদের হচ্ছে ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের হচ্ছে রিসার্চ বিষয়ে আগ্রহী করা। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় আমাদের যারা হচ্ছে তরুণ যারা হচ্ছে গবেষক, যারা হচ্ছে রিসার্চ বিষয়ে আগ্রহী, বা তারা ইনিশিয়ালি তাদের হচ্ছে রিসার্চ বিষয়ে যে এলিমেন্টারি যে জ্ঞান, যেগুলা প্রাথমিক যে নলেজ, এই বিষয়ে তাদের তেমন জ্ঞান নেই। তো এই ক্ষেত্রে তারা কি করতে পারে, এই এআইটাকে হচ্ছে তারা হচ্ছে ব্লেসিং হিসাবে নিতে পারে। ফর এক্সাম্পল আমি হচ্ছে কোনো একটি রিসার্চ করব, তো রিসার্চের এই হাইপোথিসিসটা কি হবে, এই হাইপোথিসিসটা কিন্তু হচ্ছে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমি কিন্তু খুব সহজে কিন্তু জানতে পারতেছি। প্লাস দেখা যায় আমার হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে আমি কোনো একটা টপিক সিলেক্ট করলাম, তো এই টপিক নিয়ে বর্তমান সময় কোনো এক্সিস্টিং কাজ আছে কিনা, যেটাকে বলতে তোমরা লিটারেচার রিভিউ, এই বিষয়গুলো কিন্তু আমরা এআই সাহায্য করতে পারি। বা আমরা সাপোজ আমি কোনো একটি রিসার্চ করতে চাইছি কি, এটা হচ্ছে আমি এখানে কোয়ান্টিটিভ ডাটা নিব। এখন কোয়ান্টিটিভ ডাটা সাপোজ আমি একজন অ্যাসপায়ারিং রিসার্চার, আমি জানি না এটা কি বা কিভাবে হয়, এই বিষয়গুলো কিন্তু আমি এআই এর মাধ্যমে খুব সহজেই কিন্তু আমি নিতে পারতেছি। তো আমি মনে করি যে সমস্ত তরুণ রিসার্চার তারা হচ্ছে এআই কে হচ্ছে ব্লেসিং হিসাবে নিতে পারে এবং এআই সহযোগিতা নিতে পারে রিসার্চের ক্ষেত্রে। তবে অবশ্যই এই যে ইথিক্স প্লাস হিউম্যান ভ্যালু, ক্রিয়েটিভিটি, এগুলো হচ্ছে অবশ্যই আমাদের এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। ধন্যবাদ সবাইকে। মেহেদি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, অনেক ভালো বলছেন, রেসপন্স দিচ্ছেন আর কি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়ার কাছে আমরা আরেকটি কোয়েশ্চেন করব। আপনি আমাদের ক্লাবের জেনারেল সেক্রেটারি এবং একই সাথে আজকের প্রোগ্রামের ভয়েস অফ দি ক্লাব হিসেবে আপনি আমাদের সদস্যদের পক্ষ থেকে কি মেসেজ দিতে চান এই টপিকের আলোকে? ধন্যবাদ শাহিদুর, আবারও তোমাকে আমার তথ্য প্রদানের জন্য। অ্যাকচুয়ালি ভয়েস অফ দ্য ক্লাব বলতে যে বিষয়, আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির পক্ষ থেকে যে বিষয় বলতে চাইছি, যে আমাদের হচ্ছে আমি প্লাস আমার প্লাস আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রী এবং আমার মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির যারা এক্সিকিউটিভ সদস্য,
সবাই কি এআই কে ব্যবহার করতে হবে। এবং আজকের যে গুরুত্বপূর্ণ টপিক যে এআই না হিউম্যান রিসার্চার কে কার উপর প্রাধান্য করবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অবশ্যই হচ্ছে এআই, এটা মাথায় রাখতে হবে যে এআই হচ্ছে একটি এটা মানুষের দ্বারাই তৈরি এবং এটাকে হচ্ছে ব্যবহার করতে হবে। আমি যদি হচ্ছে দেখা গেল আমাকে একটি হেলিকপ্টার দেওয়া হলো, বাট আমি হেলিকপ্টারটা চালাতে পারি না, তখন কিন্তু আমি যদি এটাকে চালাতে চাই দেখা যাবে accident হয়ে যাবে। কিন্তু যে এটা চালাতে পারে সে আবার অ্যাক্সিডেন্ট করবে না। তো আমার এটাই উদ্দেশ্য আমাদের সব সদস্যকে যে ওরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ব্যবহার করবে, তবে ওরা অবশ্যই ইথিক্স এবং যে ভ্যালুস এই বিষয়ে তাদের অবশ্যই গুরুত্ব আরোপ দিতে হবে। কারণ আমরা এই যে স্যার বলছিলেন যে স্যার যখন অ্যাসাইনমেন্ট দেন অনেকেই ওই কপি করে এমন ভাবে ওই ইভেন দিস টেক্সট জেনারেট বাই দ্য এআই এটাও অনেকে রিমুভ করতে ভুলে যায়। তো এই বিষয়টাতে আমরা অতিমাত্রায় আমরা নির্ভরশীল না হয়ে পড়ি এবং এআই কে হচ্ছে আমাদের রিসার্চে এবং আমাদের হচ্ছে আপকামিং বিষয়ে অবশ্যই ইউজ করব, তবে আমরা যাতে অধিক মাত্রায় এটার উপর নির্ভরশীল না হয়ে পড়ি এবং আমাদের ইথিক্স সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় এটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। আর এটাকে আমরা শক্তিশালী টুল হিসাবে ব্যবহার করতে হবে। আমি একটি স্পিচ বলতেছি যে বর্তমান সময়ে হচ্ছে দেখা যায় যে যারা হচ্ছে ব্যবহার করতেছেন এবং এটার হচ্ছে এটার প্রপার ইউজ করতে পারতেছেন তারাই হচ্ছে ভবিষ্যতে প্রাধান্য লাভ করবে। কারণ বর্তমানের এই যে চতুর্থ বিপ্লবের সময় এই যে এআই হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ টুল এবং এটিকে আমরা যদি ইফেক্টিভলি ব্যবহার করতে পারি তাহলেই হচ্ছে আমরা এগিয়ে যেতে পারবো। তো এই ক্ষেত্রে আমি আশাবাদী এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির ভয়েস অফ দ্য ক্লাবের পক্ষে এটাই আর কি, যে আমরা সবাইকে অবশ্যই এআই কে ব্লেসিং অবশ্যই আমি ব্যবহার করব, তবে আমাদের সবাই এই বিষয়ে সচেতন হতে হবে যাতে এআই আমাদের কন্ট্রোল না করতে পারে, আমরা এআই কে কন্ট্রোল করতে পারি। ধন্যবাদ শাহিদুল। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার কাছে আরেকটি কোয়েশ্চন করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্রুত ডেটা বিশ্লেষণ ক্ষমতা ও মানুষের সৃজনশীল চিন্তার মধ্যে ভারসাম্য কিভাবে দেখা উচিত বলে আপনি মনে করেন? সম্ভবত ভাইয়া একটু নেটওয়ার্ক ইস্যু করতেছে। স্যার এই কোয়েশ্চনের উত্তরটা যদি আপনি একটু দিতেন। আবার বলেন, আপনারও নেটওয়ার্ক ইস্যু করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কি মানব রিসার্চের সৃজনশীলতা নাকি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্রুত ডেটা বিশ্লেষণ ক্ষমতা ও মানুষের সৃজনশীল চিন্তার মধ্যে ভারসাম্য কিভাবে দেখা উচিত বলে আপনি মনে করেন? এক্স্যাক্টলি, ভারসাম্যটা তো দেখতেই হবে, ভারসাম্য রাখতেই হবে। যদি আপনি ভারসাম্যটা রাখতে পারেন তাহলেই আপনি হচ্ছে এইটার মানে ইউ ক্যান বি সেইড অর ইউ ক্যান বি মানে রিকগনাইজড ইউরসেলফ এজ এ টেক সেভি পারসন। কারণ কি দেখেন, আপনি ধরেন একটা রিসার্চ করতেছেন, শহীদ আপনি আমার ফেলো, আপনি আমার সাথে অনেকগুলো রিসার্চের কাজ করতেছেন আমি জানি। তো সেই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন, যখন কিনা আমরা মেথোডোলজি লিখি একটা রিসার্চের ক্ষেত্রে, তো মেথোডোলজি যখন লিখি তখন ওই মেথোডোলজিতে আমরা কিভাবে করব সেগুলো লিখি এবং কোন কোন অ্যানালাইসিস করব সেগুলো আমরা দিই এবং আমরা মেথোডোলজির উপর বেস করে ডেটা অ্যানালাইসিসে যাই। এই ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ধরেন আমরা যে কোনো টুল, আপনি মনে করেন অ্যানালাইসিস করার জন্য আমরা এসপিএসএস ব্যবহার করতেছি, সোশ্যাল সায়েন্স রিসার্চার যারা, অথবা মনে করেন আপনারা সিএসসি স্টুডেন্ট যারা, তারা দেখা গেল যে পাইথন ব্যবহার করেন আপনারা আমরাও আর ব্যবহার করি, আপনারাও আর স্ট্যাটা ইনভিভো নানান টুলস আপনারা এমওস ব্যবহার করেন। এখন এইটা কিন্তু এআই এর মধ্যে, এখন এআই আমাকে এই ডেটা অ্যানালাইসিস করে দিতে সহায়তা করতেছে, আবার এমন সহায়তা করতেছে ওকে আমি যেভাবে বলতেছি সেইভাবে আমাকে করে দিতেছে। আমার কতটা কুইক এবং এতটা মানে সহজ যে আমি একটা ক্লিক করবো, ক্লিক করার পরে আমার অ্যানালাইসিসের রেজাল্ট বের হয়ে যেতেছে। তো আমার কতটা ভালো লাগতেছে। এবং একজন রিসার্চার যে কিনা ডেটা অ্যানালাইসিস করে, অ্যানালাইসিসের পরে রেজাল্টটা যদি একটু ভালো আসে তাহলে সে খুব খুশি হয়। তো এই ক্ষেত্রে এআই আমাকে মারাত্মক ডেটা অ্যানালাইসিসে হেল্প করতেছে। আমরা আদায় সৃজনশীলতা আবার কি জিনিস, সৃজনশীলতা কিন্তু এআই আপনাকে দিতে পারতেছে না, দিতে পারতেছে কনসেপ্ট দিতে পারতেছে, বাট সৃজনশীল আপনি কিভাবে জিনিসটাকে করে তুলবেন গড়ে তুলবেন সেটা এজ এ হিউম্যান রিসোর্সার আপনি জানেন। আপনি কোন পার্ট, ধরেন আপনি সকালবেলা উঠে ক্যাম্পাসে যাচ্ছেন, এখন ক্যাম্পাসে যাওয়ার আগে ডেফিনেটলি আপনি দেখতেছেন কোন ড্রেসটা যদি আজকে প্রেজেন্টেশনের জন্য আমি পরে যাই আমাকে একটু ভালো লাগবে, আমি নিজে থেকে স্যাটিসফাই এবং পিপল ক্যান বি মানে আমার দিকে মানে ভালো বলবে, এটা আপনি করতেছেন। ঠিক রিসার্চের ক্ষেত্রে বা আমরা যখন কাজ করি আমরা আমাদের কাজটাকে আমাদের রিসার্চটাকে কিভাবে সাজাবো এইটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে কি বলে মানব মানে হিউম্যান রিসার্চার তার সৃজনশীলতার উপরে। কিভাবে সাজাবেন, কিভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন। কারণ আপনিও একজন মানুষ, আপনি যে কাজটা করতেছেন রিসার্চ করতেছেন আর একজনের জন্য, মানুষের জন্য, সোসাইটির জন্য, সেও মানুষ, তারটা আপনি বুঝতেছেন।
কিন্তু ডেটা অ্যানালাইসিস কিন্তু আপনি এত ডেপথ মানে উইদাউট হ্যাভিং কি বলে দ্য হেল্প অফ এআই আপনি পারতেছেন না। এই জন্য আমি এই ভারসাম্যটা এইখানেই আমাদের দরকার, যে যখন এআই দরকার অ্যানালাইসিসের ক্ষেত্রে তখন আমরা এআই ব্যবহার করতেছি। এখানে যে মেহেদী সাহেব হচ্ছে অ্যানালাইসিসে যে ইথিক্স এর কথা বলছে, এটা একটা ফ্যাক্টর। ধরেন আমি একটা পেপার, আমার কোন পেপারটার মধ্যে আমার এক্সাক্ট মনে নাই, সেটার মধ্যে আমি একটা ইমেজ ব্যবহার করছি। সেটা হচ্ছে মানে আমি তো গ্রাফিক্স এর খুব একটা ভালো কাজ পারি না, আমি হচ্ছে চ্যাট জিপিটির কাছ থেকে আমি ইমেজ ড্র করছি, এবং যে ইমেজটা সে আমাকে দিছে সেই ইমেজটা একেবারে পারফেক্ট আমার সাথে যায়। তা আমি কি করছি, আমি তখন হচ্ছে নিচে যখন রেকমেন্ডেশন দেখি অ্যাপেন্ডিক্সে, তো ওইখানে আমি লিখে দিছি যে জেনারেটেড ফ্রম চ্যাট জিপিটি। তার মানে কিন্তু আমি ইথিক্সটা মেনটেন করলাম। বুঝতে পারছেন? এই অ্যানালাইসিসের ক্ষেত্রে ওকে, সৃজনশীলতার ক্ষেত্রে মানুষের কাছে যাইতেই হবে। জি ধন্যবাদ স্যার। স্যার আমি স্যার একটা মানে অ্যানালাইসিস করছিলাম আগে রিসার্চের জন্যই, যে এআই নিজে থেকে কিছু করতে পারে না। এআই জাস্ট যে সারা বিশ্বে যে তথ্য ভান্ডার বা ডাটা সেন্টার গুলা যেগুলো আছে বা ডাটা কালেক্টর যেখানে আছে সেগুলোকে অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দিতে পারে আমাদেরকে। আপনার কথার আলোকে আমরা এটাই বুঝতে পারলাম। আপনার কাছে জি আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা করব, মানুষ গবেষণায় এখনো কেন অপরিহার্য? এটা কি শুধু সৃজনশীলতার জন্য, ডাটা অ্যানালাইসিসের জন্য, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? মানে মানব রিসার্চার কেন মানুষ দরকার যেটা? জি স্যার, জি জি, মানব রিসার্চার কেন গবেষণা এখনো গুরুত্বপূর্ণ? দেখেন আপনার গবেষণা কেন গুরুত্বপূর্ণ, গবেষণা করতেছে কে? মানুষ। গবেষণা তো করতেছে কে? মানুষ। আমি গবেষণা করতেছি, তা মানুষ রিসার্চটা হবে কিভাবে? একটা নির্দিষ্ট ইস্যুর উপরে তো আমি রিসার্চ করব। তা আমি যদি মানে কোয়েশ্চেনে আইডেন্টিফাই করতে না পারি, আমি যদি কোয়েশ্চেনেই করতে না পারি, মানে রেজ না হয়, তাহলে তো গবেষণা করবে। কিন্তু মানুষ তো লাগবে এই ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে মানুষ ছাড়া তো মানে মানুষ তো 100% রাইট, মানে লাগবেই। উইদাউট মানে পিপল এটা রিসার্চ সম্ভব না। হ্যাঁ, এখন হ্যাঁ প্রতিষ্ঠান রিসার্চ করতে পারে, কিন্তু এইটাই তো কোয়েশ্চেনের উত্তর, যে মানুষ কেন দরকার, গবেষণা অপরিহার্য, তাই তো ভাই? হ্যাঁ, ওই তো তার হেল্প ছাড়া মানুষ মানে রিসার্চ হবেই না। এক, দুই নাম্বার হচ্ছে আপনার রিসার্চ পড়বে কে? এআই। আপনার রিসার্চের মানে লিসেনার কে, মানে রিডার কে হবে? এআই তো হবে না, মানুষের জন্য হবে। তো ওই মানুষের মানে তাদের জন্য আপনি রিসার্চ করতেছেন, তাদের তো সবচেয়ে মেজর স্টেক হোল্ডার তো তারা। এই একটা বিষয়। দুই নাম্বার আরো একটা বিষয় আছে, যে মেহেদী অলরেডি বলে ফেলছে যে আবেগে ডিসিশন, তারপরে ইমোশন, এইসব রিজনিং করার জন্য মানুষ দরকার। বুঝতে পারছেন? আপনি পৃথিবীতে এখন পর্যন্ত কোনো পেপার পাবেন না যে পেপার, একটা পেপার আছে প্রফেসর ফাইজান, পাকিস্তানি প্রফেসর ফাইজান, পাকিস্তানি, উনি সর্বপ্রথম ওয়ার্ল্ডে একটা পেপার লিখছেন, সেটা হচ্ছে ওনার এআই কে উনি নিছেন, অথর হিসাবে নিছেন, এবং এটা পরবর্তীতে ব্যান হয়ে যায় যে এআই কে আর অথর হিসাবে কখনো নেওয়া যাবে না। উইলি, তারপরে সেইজ, বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিসি এগুলো এআই দিছে। একাডেমিক কিছু কোয়েশ্চেন আশা করছি। হ্যাঁ, শুধু দর্শক যারা শুনছেন, একাডেমিতে যদি এআই এর ইমপ্লিমেন্টেশন, বিশেষ করে রিসেন্টলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, সেইগুলো রিলেটেড কোয়েশ্চেন থাকলে দেন, আর করবেন আপনারা অবশ্যই। সুতরাং ফাইনালি সিদ্ধান্ত হচ্ছে যে মানুষ ছাড়া চলবে না রিসার্চ। হ্যাঁ, চলবে না। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটি কোয়েশ্চন, যে গবেষণায় মানবিক ভুল, হিউম্যান এরর কি এআই এর তুলনায় ভিন্নভাবে মূল্যায়ন হতে পারে? হ্যাঁ, ভিন্নভাবে মূল্যায়ন হবে না। মানুষের ভুল যদি থাকে তাহলে সেটা মেজর ইস্যু। তো মেজর ইস্যু, I can give you another example. The paper, it has been published from the, so far I can remember, Elsevier, and this paper makes a buzzword to the research world. আপনার তিনজনই তো এআই ব্যবহার করি, বা রিসেন্টলি মোস্ট মানে কমন এআই চ্যাট জিপিটি ব্যবহার করি। আপনিও করেন, আমিও করি। আপনি যখন সেখানে কোনো কমান্ড দিবেন, একটা টাইটেল দিয়ে যদি বলেন যে চ্যাট জিপিটি আমাকে একটা ইন্ট্রোডাকশন লিখে দাও, তো ওখানে প্রথমে শুরু করবে, কিন্তু দেখবেন লিখে আছে সার্টেনলি
I can draft an example for you or like this certainly বা literally এরকম একটা দিয়ে শুরু করে তারপরে আবার একটা দিয়ে প্যারা দিয়ে তারপরে আবার ইন্টার একজন রিসার্চার সে নামকরা রিসার্চার সে এই মানে এই সার্টেনলি সহ মানে পেপার পাবলিশ আসছে বুঝতে পারছেন তাহলে এরকম যদি হয় তাহলে তো আসলে এই জিনিসগুলো ইম্প্যাক্ট ক্রিয়েট করে টু দ্য একাডেমিক ওয়ার্ল্ড ভাইয়া শহীদ কি যেন কোয়েশ্চেন করছেন আই ফরগট দ্য এক্সাক্ট কোয়েশ্চেন জি স্যার গবেষণায় মানবিক ভুল বা হিউম্যান এরর কি এআই এর তুলনায় ভিন্নভাবে মূল্যায়ন হতে পারে আচ্ছা এখন ভিন্নভাবে মূল্যায়নে দেখেন এআই এখন এই ভুলটা আপনি কাকে বলবেন এই যে ভুলটা করছে সে এই ভুলটা আপনি কাকে এআই কে বলবেন ভুল এটা এআই এর ভুল মানুষের ভুল এখন এআই যে ভুলটা করছে সার্টেনলি লিখে এআই এর ভুলটাকে আমাদের ইম্প্যাক্ট ফলাইতেছে খুব একটা ইম্প্যাক্ট ফলাইতেছে না ফলাইতেছে কোনটা সেটা হচ্ছে যে আমি যে ভুলটা করলাম আমি যে সার্টেনলি লিখে এটা পাবলিশ করে ফেললাম তাহলে মানুষ তো আমাকেই বেশি মানে আমাকেই ইয়ে করবে কিন্তু বুঝতে পারতেছে এআই লিখে এআই ইয়া করে এখন আর এআই এর ভুল কোনগুলো এআই হচ্ছে আপনার মানে আমরা যখন রিসার্চের ডেটা কালেকশন গুলা করি তখন ডেটা কালেকশন করার প্রসেস হচ্ছে ডেটা পাইলট স্টাডি করি প্রি টেস্ট পাইলট টেস্ট এগুলা করার পরে আমরা কোয়েশ্চেন সার্ভেতে যাই তারপরে সার্ভে পাওয়ার পরে ডেটা মাইনিং করি মাইনিং করে ডেটা এরর ফ্রি করে তারপরে আমাদের রেলেভেন্ট কাজে লাগাই এখন দেখেন আপনি যখন এতগুলা ডেটা এরর ফ্রি করে বা অ্যানালাইসিসে যাবেন তখন আপনার এআই টুল আপনাকে এক্সাক্ট রেজাল্টটা দিবে আপনি যেটা দিবেন এখন হইতেছে কি সমস্যাটা কোন জায়গায় হয় সমস্যাটা হয় মাঝে মাঝে সেটা হচ্ছে যে এই ডেটা যখন কিনা অ্যানালাইসিস করার পরে যে রেজাল্ট আমরা পাই সেই রেজাল্টে চ্যাটজিপিটি যে কোনো এআই টুল মাঝে মাঝে বায়াস রেজাল্ট দিতে পারে বায়াস রেজাল্ট কিসের জন্য দিতে পারে কারণ আপনার ওর তো যে লার্জ ডেটা ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে সে যখন সিদ্ধান্ত আসে তখন আমার অ্যানালাইসিসের সাথে সেই সিদ্ধান্ত মাঝে মাঝে নাও আসতে পারে আবার আরেকটা জিনিস ওই যে ডেটা অ্যানালাইসিস করে এআই এর কাছ থেকে আমরা যে রেজাল্ট পাইলাম সেই রেজাল্টের পরে আমরা আবার ওই যে সহজ মানে রেজাল্ট পাওয়া আমরা ডেটা ম্যানিপুলেট করে ফেলি এটাই ইথিক্সের বড় একটা সমস্যা ম্যানিপুলেট করা মানে হচ্ছে যদি 7 স্কেলের যদি 7 যদি থাকে সেটা যদি 5 আনি তাহলে আমার রেজাল্ট ইম্প্যাক্ট করবে আমরা তখন এই কমায়া বাড়াইয়া তখন আমরা এই রেজাল্টটা আমাদের অ্যাকুরেট করার চেষ্টা করি এইটা এআই এর একটা বড় প্রবলেম সো ভুল দুই ক্ষেত্রেই মানুষ কিভাবে ব্যবহার করতেছে আপনি ভুল ভাবে ব্যবহার করতেছেন নাকি ভুল রেজাল্ট নিয়ে আসতেছেন এটা ডিপেন্ড অন হিউম্যান বিং তবে মানুষের ভুলটা বেশি প্রতিফলন হয় এআই এর ভুলের চেয়ে স্যার বলেন ধন্যবাদ স্যার আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করতে চাই গবেষণার ক্ষেত্রে অনুভূতি ও নৈতিকতা কতটা জরুরি আর এআই কি নৈতিকতা দিতে পারে গবেষণার ক্ষেত্রে অনুভূতি কতটা গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্রে অনুভূতির গুরুত্ব নাই গবেষণার ক্ষেত্রে অনুভূতির গুরুত্ব এইটুকু জায়গায় শুধু মেথোডোলজির আগ পর্যন্ত এরপরে আর গবেষণায় অনুভূতির কোনো গুরুত্ব নাই অনুভূতি বলতে বোঝা যাচ্ছে আমি অনুভূতি ডিরেক্ট বলতেছি না এই অনুভূতিটা হচ্ছে হাইপোথিসিসকে আমরা বলি অ্যাজাম্পশন অর্থাৎ পূর্ব অনুমান করা এইটাকে অনুভূতি বলতে না এইটাকে বলতেছি আর একটা জিনিস হচ্ছে যে অনুভূতি বলতে হচ্ছে আপনার আবেগকে কাজে লাগানো এগুলো গবেষণা পছন্দ করে না মানে গবেষণা ডাজ নট লাইক দিস গবেষণা যেমন আপনাকে মানুষ মানে অনেস্ট বানাতে সাহায্য করেছে গবেষণা there is no chance by মানে ইনফ্লুয়েন্সিং অনুভূতি এই একটা বিষয় আর মানুষের মানে মানুষ তো গবেষণা করে তার ক্ষেত্রে অনুভূতি যেন প্রয়োজন নেই আর এআই তো আপনাকে এটা মানে সাপোর্টই দিবে না সেকেন্ড একটা পার্ট ছিল কোয়েশ্চেনের মানে এটা একটু যদি আবার করতেন শহীদ আর অনুভূতি আর ইথিক্স বলছিলেন নৈতিকতা জি স্যার জি নৈতিকতা কিভাবে কাজ করে এআই কি নৈতিকতা দিতে পারে এআই নৈতিকতা দিতে পারে আমার কাছে মনে হয়েছে মানুষের চেয়ে এআই বেশি নৈতিক নট টেক আদারওয়াইজ কারণ এআই কে আপনি যে কোনো জিনিস জিজ্ঞাসা করবেন এআই মানে পারুক আর না পারুক থ্যাংক ইউ তারপরে না পারলে আপনাকে অন্যদিকে বলে দিবে কামাল কোয়েশ্চেন করতেছে একটু কোয়েশ্চেন গুলো পরে রিড আউট করেন এআই আপনাকে বলে দিবে যে কি বলে প্লিজ আপনি যথেষ্ট রেফারেন্স ব্যবহার করেন যথেষ্ট সাইটেশন ব্যবহার করেন এআই আপনাকে মানে গবেষণার ক্ষেত্রে বলে দিবে সিমিলারিটি ইন্ডেক্স যেন না থাকে
তারপর এআই আপনাকে বলে দিবে, তুমি যদি কারো কাছ থেকে ডেটা কালেকশন করো, ইথিক্যাল কনসার্ন তার নিয়েও এত কিছু এআই আপনাকে বলে দিবে। তো এআই আমাদের চেয়ে অনেক ক্ষেত্রে নৈতিক, কিন্তু আমরা এই নৈতিকতাটা ফলো করি না। দেখেন আমরা রিসার্চের বয়স প্রায় হচ্ছে এক যুগের বেশি হয়ে গেছে, এরকম আরো বেশি মনে হয়। হ্যাঁ, তো এখন এরকম একটা অবস্থা যে এখন এসে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে যে পেপারের মধ্যে কোনো পয়েন্ট বা পার্ট থাকুক আর না থাকুক, সেটা হচ্ছে ইথিক্যাল স্টেটমেন্ট, অর্থাৎ আমরা কতটুকু ইথিক্যাল ছিলাম এই পেপার লেখার সময়। এবং আপনি যদি পৃথিবীর নাম করা রিসার্চ বইগুলো দেখেন, ম্যাক্সিমাম বইগুলোর ক্ষেত্রে হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার হচ্ছে ইথিক্স পড়ায়, অথবা প্রফেসররা যারা মানে মানে টপ রিসার্চার ওরা ইথিক্সটা আগে পড়ায়, মানে বলে। এখন এআই কে ইথিক্স ট্রেনিং দেওয়া সম্ভব না, এই সম্ভবটা মানুষের পক্ষে সম্ভব। আর মানুষ কতটুকু ইথিক্যালি ডাউন সেটা আপনি ওই যে চ্যাট জিপিটির ওই পেপারের ঘটনা দেখেই বুঝতে পারছেন। সুতরাং এআই নৈতিকতা শিখায়। হ্যাঁ, হয়তো বা গোটা মানুষজন এই কথা শোনার পর মানে থ হয়ে যাবে যে কি বলে এটা, কিন্তু সত্যি কথা। আর এই যে ইসের পশ্চিমা দেশগুলো বা উন্নত দেশগুলো এগুলো আস্তে আস্তে এআই কে, যেমন এর নাম কি, আরে ওই যে ইলন মাস্ক, সে এআই ব্যবহার করতে মানা করতেছে। এইগুলো হচ্ছে যে মানে যখন কিনা মানুষজন এক্সট্রিম ব্যবহার করা শুরু করছে, মানুষজন বুঝতে পারতেছে যে না এখন উন্নতির ক্ষেত্রে বা কম্পিটিটর বা এরা অনেক বেশি জেনে যাচ্ছে, তখনই এই ধরনের সামিট সেমিনার তারা শুরু করতেছে যেখানে এআই স্টপ করার জন্য। হ্যাঁ, তবে এআই এর পক্ষপাতী আমি সবসময়। ধন্যবাদ স্যার। আমরা কোয়েশ্চন পর্বে চলে যাব। তার আগে আমি মেহেদী ভাইয়াকে কিছু কোয়েশ্চন করে নিতে চাই। আরো গুরুত্বপূর্ণ কোয়েশ্চন আশা করতেছি মিস্টার শহীদ, আমি আপনাকে মাঝখানে একটা জিনিস জিজ্ঞাসা করতেছি, আপনি অনেস্ট আনসার দিবেন। সেটা হচ্ছে আপনি কোয়েশ্চেন গুলা করার ক্ষেত্রে আজকে এআই ব্যবহার করছেন? জি স্যার, আমরা এআই এরও কিছুটা সহযোগিতা নিয়েছি, আর আমরাও স্যার কিছুটা ড্রাফট করছি। হ্যাঁ, বুঝতে পারছি আমি। এই তো যে এআই স্যার আমরা চলতে পারতেছি না, এই হচ্ছে বিষয়। নো প্রবলেম। হ্যাঁ, ওকে। মেহেদী ভাইয়ের কাছে একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। একজন শিক্ষার্থী এবং রিসার্চ সোসাইটির প্রতিনিধি হিসাবে আপনি নিজে গবেষণায় এআই ব্যবহার করতে কতটা আগ্রহী? মানে একেবারে দিছেন, এমন কোয়েশ্চেন করছেন ওরে। জি ভাইয়া, শুনছেন? মেহেদী শোনা যাচ্ছে না, মিউটেড। এখনো মিউটেড। ভাইয়া আপনি একটু মিউটেড, যদি আনমিউটটা করে নিতেন। আমাকে বলেন কি কোয়েশ্চেন ছিল, টেল মি এগেইন। জি স্যার, ভাইয়া সম্ভবত নেটওয়ার্ক ইস্যু করতেছে। মেহেদী আমরা আপনাকে দেখতে পাচ্ছি বাট শুনতে পাচ্ছি না, আপনি নেটওয়ার্ক ইস্যুর কারণে। স্যার, একজন শিক্ষার্থী হিসেবে এবং রিসার্চ সোসাইটির প্রতিনিধি হিসেবে আপনি নিজে গবেষণায় এআই ব্যবহার করতে কতটা আগ্রহী? এই যে মেহেদী চলে আসছে। শাহিদুর, শোনা যায় কি আমাকে? জি জি, ক্লিয়ার ভাই। হ্যাঁ শাহিদুর, প্রশ্নটা কষ্ট করে আবার করো প্লিজ। জি জি, একজন শিক্ষার্থী এবং রিসার্চ সোসাইটির প্রতিনিধি হিসেবে আপনি নিজে গবেষণায় এআই ব্যবহার করতে কতটা আগ্রহী? আসলে এটা খুবই একটু টাফ। অ্যাকচুয়ালি যেহেতু এআই হচ্ছে বর্তমান সময়ে হচ্ছে একটা ব্লেসিং, বা যেহেতু বর্তমান যুগই হচ্ছে ডিজিটাল, তো এই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমি এআই ব্যবহার করব। কেন ব্যবহার করব না? কারণ আমি যে বিষয়টা হচ্ছে আমি কোনো একটা বিষয়ে রিসার্চ করতে চাই, কোনো একটা বিষয়ে কাজ করতে চাই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি দেখা গেল আমি হচ্ছে বেশ কয়েকটা বই পড়তেছি, পরে হচ্ছে আইডিয়া পাইতেছি, আমার কয়েক ঘন্টা লাগতেছে, কিন্তু আমি এআই কে যখন হচ্ছে কমান্ড দিচ্ছি যে ওই বিষয়ে আমি আমার ব্রেন স্টর্মিং লাগবে, তখন হচ্ছে দেখা যায় আমি 5 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছি, যদি হচ্ছে আমি কমান্ডটা সুন্দর করে দিতে পারি। তো পাশাপাশি দেখা যায় আমি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমি ওই যে আগেও বলছি আমি যে লিটারেচার রিভিউ বা হচ্ছে আমার এই বিষয়ে আমার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ডাটা অ্যানালাইসিসের বিষয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমার কোনো একটা বিষয় হচ্ছে রিমুভ করার ক্ষেত্র। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় আমি হচ্ছে এআই কে যেখানে ব্যবহার করে খুব সহজেই আমার সময়টাকে আমি বাঁচাতে পারতেছি, এই ক্ষেত্রে আমি কেন এটা ব্যবহার করব না? তবে অবশ্যই শ্রদ্ধা স্যার যেটা বলছেন যে এটা অবশ্যই আমাদের ভ্যালুজ, হিউম্যান ভ্যালুজ এর বিষয়টা খেয়াল রাখতে হবে।
এবং অতিমাত্রায় আমি এমনভাবে যদি এই আবার ডিপেন্ডেবল হয়ে পড়ি যে আমি ওইখানে কমান্ড দিচ্ছি এবং যা আসতেছে হুবহু কপি করে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আবার হবে না। তো অবশ্যই এটাকে ব্যবহার করতে হবে, তবে এটাকে পরিমিত ব্যবহার করতে হবে এবং ইফেক্টিভলি ব্যবহার করতে হবে। আর আপনি যদি এটা ব্যবহার করেন না, আমি শুরুতে একটা কথা বলছি যে হিউম্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু হিউম্যান রিসার্চারকে রিপ্লেস করবে না, কিন্তু যারা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতেছে আর যারা ব্যবহার করতেছে না, ওই যারা ব্যবহার করতেছে না তাদের কিন্তু রিপ্লেস করে ফেলবে। তো এই প্রেক্ষিতে আমি এটাই বলতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু এটা বর্তমান সময়ে বা ব্লেসিং, অবশ্যই এটাকে ব্যবহার করতে হবে। যদি আমি ব্যবহার না করি তাহলে যারা ব্যবহার করতেছে এটাকে ইফেক্টিভলি, তারা হচ্ছে এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। তো আমার যেহেতু সময় সাশ্রয় হচ্ছে, ইফেক্টিভলি আমি অনেক বিষয় পাচ্ছি, ব্রেইন স্টর্মিং করতে পারতেছি। আমার যে বিষয়ে দেখা যায় আমার অনেক সময় লাগতেছে, আমি খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাচ্ছি। তো আমি অবশ্যই এআই কে ব্যবহার করতে হবে। তবে এই ক্ষেত্রে হচ্ছে আমার অবশ্যই এআই যাতে আমাকে কন্ট্রোল না করতে পারে এই বিষয়ে আমার মনোযোগী হতে হবে। আমার হিউম্যান ভ্যালুজের ক্ষেত্রে আমার ফোকাস দিতে হবে। একই সাথে ইথিক্স কাজ যেটা বলছেন, যে অবশ্যই আমার ইথিক্সের বিষয়ে ফোকাস দিতে হবে, যে হিউম্যান ভ্যালুজের প্রতি ফোকাস দিতে হবে। এই তো শাহিদ। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আপনার কাছে এই কোয়েশ্চনটি আমি আপনার কাছে আবার আসবো, বাট একটা মিনিট, জি জি একটা মিনিট, এইটার সাথে আমি একটু বলতে চাই, সেখানে আপনারা একটু নোট নিয়ে নেন। সেটা হচ্ছে যে এআই ইন একাডেমিক রিসার্চ অথবা এআই ইন একাডেমি, এই টপিক নিয়ে একদিন আলোচনা করব। হ্যাঁ, আপনাদের কাইন্ড ইনফরমেশন যে এআই বারবারই বলতেছি, এআই ইন মডার্ন টেকনোলজি অথবা একাডেমিক রিসার্চের ক্ষেত্রে এইগুলো নিয়ে আমার বেশ কিছু পেপারস আছে, পাবলিশ পেপারস। নাওএডেজ মোস্ট অফ দ্য পাবলিশার্স তারা কি করছে, তাদের এআই পলিসি দিয়ে দিতেছে পাবলিশারের যে গাইডলাইন গুলো, সেই গাইডলাইনের মধ্যে, অর্থাৎ কোথায় কোথায় কিভাবে এআই আপনি ব্যবহার করতে পারবেন, কতটুকু ব্যবহার করতে পারবেন, কোন দিকে। যেমন আমার যে রিসার্চটা চ্যাটজিপিটি ইন একাডেমিক রিসার্চ, এটা ছিল আমার টাইটেল, এটা বেশ অনেক সাইটেশন হয়েছে আর কি। এইটার মধ্যে একেবারে একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে কোথায় কোথায় আপনি এআই ব্যবহার করবেন সেগুলো ক্লিয়ার লেখা আছে। যেমন আপনি পার্ট বাই পার্ট, ধরেন টাইটেলের ক্ষেত্রে কি আপনি এআই ব্যবহার করতে পারবেন কি পারবেন না, একেবারে প্রেসাইজ আনসার দেওয়া আছে। টাইটেলের ক্ষেত্রে আনসার হচ্ছে যে আপনি পারবেন কিন্তু হুবহু রাখতে পারবেন না। তারপরে অ্যাবস্ট্রাক্ট আপনি লিখতে পারবেন বেসড অন দা প্রিভিয়াস কি বলে যে রেজাল্ট আসছে। এখন এটার মধ্যে অনেক জটিলতা আছে। আপনি সেই অ্যাবস্ট্রাক্ট যদি আপনি এআই থেকে নেন তাহলে কপি আসবে, মানে প্লেজারিজমের ইস্যু আছে, তারপরে সিমিলারিটি ইন্ডেক্স আছে। মূলত সেটা হচ্ছে একাডেমিক রিসার্চের ক্ষেত্রে আপনি এআই ব্যবহার করবেন কিনা, করবেন এবং করতে পারবেন, এবং সেইটা যে পাবলিশার, একাডেমিক রাইটিং আমরা কেন করি বা রিসার্চ কেন করি, আমরা তো একটা পাবলিশের আশায় বা পাবলিশিং এর ইসে আমরা যেখান থেকে করতেছি পাবলিশ গুলা, সেই জায়গায় এআই পলিসি গুলা কি থাকে, আছে কিনা, সেটা খুব ভালোভাবে নিতে হবে। বাই দ্য ওয়ে, ভেরি স্পেসিফিক্যালি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, মেহেদি আপনি বলছেন যেটা লিটারেচার রিভিউ, তারপরে এগুলো। আচ্ছা, এখন তাহলে এআই ব্যবহার করার ক্ষেত্রে যেমন লিটারেচার রিভিউর জন্য আমরা পিওর স্পেসিফিক আমরা নাউডেজ মানুষের কাছে শুনি আর কি। আমি অবশ্য খুব একটা ব্যবহার করি না, যেমন এলিসিট, তারপরে লিট ম্যাপ আমার যতদূর মনে আছে, তারপরে মানে ওরা লিটারেচার কানেক্ট করে। এখন চ্যাট জিপিটি, ধরেন চ্যাট জিপিটি কেন, চ্যাট জিপিটি রিসার্চ কোয়েশ্চেন করার জন্য খুবই পারফেক্ট, মানে রিসার্চ কোয়েশ্চেন গুলা বের করা দেওয়ার জন্য। তারপরে আপনি যদি বলেন যে চ্যাট জিপিটি কাছে লাস্ট 10 বছরের এই কটা পেপার, এই পেপারের উপরে বেস করে আমাকে গ্যাপ খুঁজে দাও, সে গ্যাপ লিখে দিতে পারবে আপনাকে। আপনার আপনি যদি বলেন যে এর উপরে আমাকে প্রবলেম স্টেটমেন্ট লিখে দাও, দিতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি তার কাছ থেকে কনসেপ্ট গুলা নেন। পৃথিবীর 90% রিসার্চারই কনসেপ্ট নিয়ে, এবং 90% রিসার্চারদের 90 বলবো না, এর আশেপাশেও মানে পার্সেন্টেজ থাকে যে অল দ্য থিংস আর কপিড ফ্রম দ্য প্রিভিয়াস পাবলিশড ওয়ার্কস। তাহলে স্যার, তাহলে রিসার্চ কিসের জন্য দরকার? ওই যে 10%, ওই 10%ই হচ্ছে সব। ওই 90% আপনি এআই বহুত হেল্প করবে, সাপোর্ট করবে, আপনি সবকিছু করতে পারবেন। কিন্তু এই যে 10%, এই 10%-এ এমন ক্রিয়েটিভিটি আপনি শো করতে হবে আপনি, যেগুলা এআই আসবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন বার্ন আউট, বাংলাদেশে বার্ন আউট রিলেটেড রিসার্চ করি আমি, মানে কিছু রিসার্চ করছিলাম বার্ন আউট রিলেটেড। বার্ন আউট হচ্ছে বার্নিং ইউর ইনসাইড, বার্নিং ইনসাইড, you are burning from your inside, but you cannot tell it to others, but you are not able to leave this organization. So এই ধরনের সিচুয়েশনকে বার্ন আউট বলা হয়। এখন আমি রিসার্চ করলাম কি উইমেন
কি বলে কমার্শিয়াল ব্যাংক এমপ্লয়ি যারা, অর্থাৎ মহিলা কমার্স মানে ব্যাংক এমপ্লয়ি যারা পাবলিক কমার্শিয়াল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে, তাদের বার্ন আউট লেভেলটা কত? তাদের বার্ন আউট লেভেল হচ্ছে মানে সিভিয়ার বার্ন আউট, সিভিয়ারটা একটা লেভেল 6 নাম্বার, আর 74% অফ দা উইমেন তারা এই সিভিয়ার বার্ন আউটের মধ্যে থাকে। দেখেন এই যে সিভিয়ার বার্ন আউট আর 74%, এই দুইটা শব্দ হচ্ছে আমার রিসার্চের রেজাল্ট, এইটা হচ্ছে কন্ট্রিবিউশন। এই রেজাল্ট দুইটা মানুষের কাছে পৌঁছায় দাও, মানুষ পড়বে, সহকারী মানে মানুষের জানার জন্য সবকিছু করার জন্য মানুষ দরকার। আর এই যে রেজাল্টটা বের করছে, এটা হয়তো বা আপনাকে এআই আপনাকে রেজাল্ট বের করে দিচ্ছে, আপনাকে সহজ করে দিচ্ছে। মেহেদী শহীদ দুইজনেই বুঝতে পারছেন বিষয়টা কি, এআই এর মানে এটা মানে একাডেমিক আসপেক্টস এআই কিভাবে ইউজ করা উচিত বা যায়। আর একটা জিনিস সেটা হচ্ছে যে মানে দেখেন সায়েন্সের রিসার্চ গুলার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ তো আমার কাছে মনে হয় যে দরকারই নেই, সোজা কথা, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দরকার না, মানে এরর ভুল আসলেও গ্রামাটিক্যাল এরর আসলেও কোনো আমার কাছে ফ্যাক্টর না, আমার কাছে রেজাল্ট ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে আবার দেখাতে গেলে আমরা ইংলিশে একটু খারাপ, ধরেন আমরা তো নেটিভ স্পিকার না, তখন ইংলিশে যখন খারাপ হই, এই ইংলিশে আমাদের প্রচুর গ্রামার ভুল হয় ভাই, বুঝতে পারছেন? এই গ্রামার ভুল করার জন্য তখন আমরা কি করি, গ্রামারলি ব্যবহার করি না। এখন আপনি বলেন যে আপনি গ্রামারলি ব্যবহার করে গ্রামার চেক করে ইংলিশটা দিতে পারবেন, আর্টিকেলটা দিতে পারবেন, সেটা যদি একটা ওপেন অ্যাক্সেসে পাবলিশ হয়, মানুষ তো পড়বে, পড়ার পরে আপনি যদি গ্রামার ভুল পায় তাহলে আপনাকে ক্রিটিসাইজ করবে। সেই ক্ষেত্রে ওইটার চেয়ে আপনি গ্রামারলি ব্যবহার করবেন কি করবেন না, একটু এরর ফ্রি করার জন্য। তো এই বিষয়টা হচ্ছে এরকমই সব বিষয়টা। আপনাই দেখেন এই যে ঘড়ি, বারবার ঘড়ির দিকে, আমার পাশে ল্যাপটপে ভাই আমার আর একটা প্রোগ্রাম চলতেছে, সত্যি কথা বলতে আমি বারবার এইদিকে তাকাইতেছি, হচ্ছে আমার একটা ইন্টারন্যাশনাল কাজের মধ্যে যুক্ত আছি, বুঝতে পারছেন? ওই জায়গায় আবার বারবার মেসেজ দেওয়া লাগতেছে। দেখেন ল্যাপটপ, মোবাইল, উপরে ঘড়ি, সাউন্ড বক্স, এদিকে কোনার মধ্যে লাইট, ঘড়ি, সবই তো এআই, সবই তো টেকনোলজি, তাই না? জি স্যার। এই যে লং করে ফেললাম কথা, বলেন মেহেদী। এই ক্ষেত্রে যদি আপনি মেহেদী ভাইয়া বলেন কিছুটা মন দিয়ে, আমাদের এই যে বর্তমান সবগুলো বিষয় স্যার টেকনোলজি বেস স্যার। তো এই টেকনোলজি কি স্যার আমরা কি করতে হবে, এটাকে আমরা মানে ইফেক্টিভলি ইউজ করতে হবে, এবং আমরা টেকনোলজিকে স্যার আমরা করতে পারবো না, কারণ বর্তমান যে সময় আসতেছে, যে আপনি বলছিলেন যেটা যে এলন মাস্ক, ওরা দেখতেছে যারা স্যার আমরা যে বর্তমান সময়ে যে আমরা টেকনোলজি অনেক এগিয়ে যাচ্ছি, তো এই প্রেক্ষিতে ওরা হচ্ছে এখন আবার এটাকে ডিমোটিভেট করতেছে। বাট আমি মনে করি স্যার আমরা টেকনোলজির সাথে স্যার অ্যাডাপশন করে স্যার আমাদের কাজ করতে হবে। এবং আপনি যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন স্যার, আমাদের একাডেমিক ক্ষেত্রে স্যার এই যে এআই ব্যবহারটা, এটা প্রতি আমরা আরো বেশি স্যার সচেতন হতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা মনে করি স্যার আমরা যে লাস্ট দেখছি স্যার, ওই যে মেবি স্যার জগন্নাথ ইউনিভার্সিটিতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্যার, ওরা স্যার এআই নামক স্যার একটা কোর্সই চালু করছে স্যার। আমারই এই সেমিস্টারে আমারই কোর্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেস, এই কোর্স আমার আছে, এবার আমি পড়াবো এটা। জি স্যার। তো আমরা মনে করি স্যার এই যে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আমাদের কিন্তু স্যার অনেকেরই স্যার এখন স্টিল নাও আমাদের পুরোপুরি স্যার ভালো জ্ঞান নেই স্যার। তো এই ক্ষেত্রে আমাদের জাস্ট এলিমেন্টারি নলেজ আছে, এই ক্ষেত্রে আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না, বা সঠিকভাবে স্যার আমরা যে প্রম্পটটা ইউজ করতে পারতেছি না, কমান্ড দিতে পারতেছি না। কিন্তু আমরা মনে করি স্যার মানে আমাদের এই ক্ষেত্রে আরো বেশি আমরা পদক্ষেপ নিতে হবে। এবং এই ক্ষেত্রে স্যার মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকে স্যার আমরা আপকামিং, যেমন আমরা প্রতি বৃহস্পতিবার এই প্রোগ্রাম রাখতেছি, আমাদের যারা হচ্ছে কমিটি মেম্বার আছেন, আমাদের ইউনিভার্সিটির যারা সাধারণ শিক্ষার্থী আছেন, যারা অ্যাসপায়ারিং রিসার্চার, তারা যাতে এই বিষয়ে আরো বেশি জানতে পারে। এবং একই সাথে স্যার আমরা হচ্ছে আপকামিং বিভিন্ন আমরা ওয়ার্কশপ রাখবো, আমরা হচ্ছে যারা হচ্ছে এই এআই বিষয়ে বিভিন্ন সেমিনার আয়োজন করতে পারি স্যার, যাতে করে আমরা আমাদের ইউনিভার্সিটিকে আরো বেশি স্যার রিসার্চ ওরিয়েন্টেড বানাতে পারি, এবং মেট্রোপলিটনের এক্সিলেন্সটা আরো বেশি স্যার দেশ এবং দেশের বাইরে আমরা আরো বেশি ওয়াইড স্প্রেড করতে পারি স্যার, ইনশাআল্লাহ। কি যেন একটা বলবো ভুলে গেলাম, মানে একটা রিলেটেড কনসেপ্ট। আচ্ছা যাই হোক, বলেন তারপরে ইস্যু বলেন, টপিক বলেন। হ্যাঁ, ইস্যুটা মেহেদী শুনতে পাচ্ছেন?
জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আমি ইস্যুটা শাহিদুরকে শুনতে পাচ্ছি। ইস্যুটা আমি একটু বলি। ইস্যুটা আবার ওই জি যে স্যার। ইলন মাস্কের ওই কথাটা বলেন, ইলন মাস্কের ওই কথাটা বলছেন আপনার, ওরা একটা ওয়ার্ল্ড সামিট করছে কিছুদিন আগে, মানে মানে ডিসকারেজ করার জন্য এআই কে ডিসকারেজ করার জন্য ওয়ার্ল্ড সামিট করছে। হ্যাঁ, এই যে বললাম এটার মধ্যে জিও পলিটিক্যাল ইস্যু থাকে, বুঝতে পারছেন? জিও পলিটিক্যাল ইস্যু থাকে। আরো একটা জিনিস দেখেন, আমাদের আমাদের কিন্তু এই এডুকেশন ক্ষেত্রে সেক্টরে এআই এর কথা বলতেছি না, এগুলা ব্যবহার করতেছে। এডুকেশন সেক্টরে একটা ব্যাপক আমাদের লজিস্টিক ইনসাফিসিয়েন্সি আছে। হ্যাঁ, লজিস্টিক ইনসাফিসিয়েন্সির জন্য কিন্তু আমরা অনেকটা পেছায় থাকি, বুঝতে পারছেন? ইনসাফিসিয়েন্সি বলতে এখানে যেমন আপনি যদি বলেন মানে মানুষজন 6G 8G তে চলে যাইতেছে, হ্যাঁ এরকম একটা অবস্থা। আর সেখানে আমার মোবাইলে গত দিন ইন্টারনেট ঠিক করতে দিয়ে আসছে একটা লোক, সে বলতেছে স্যার এখন 5G আসছে, আপনি এখানে দেখেন 5G পাবেন আপনি। আমি কি ওরে বাপ রে বাপ, 5G তে এত খুশি তুমি? হ্যাঁ, তো জি স্যার। দিস আর দ্য থিংস। তারপরে জি স্যার। আরো একটা জিনিস, হ্যাঁ আরো একটা জিনিস, সেটা হচ্ছে যেমন আপনারা সবাই ধরেন ChatGPT ব্যবহার করেন, কেউ এখানে টাকা মানে পেইড না, প্রিমিয়াম না, সবাই আমরা ফ্রি ব্যবহার করি। তার ফ্রি তো 2021 সাল পর্যন্ত ডেটা বা 20 সাল পর্যন্ত ডেটা। এই একটা বিষয়। ধরেন আমরা টার্নিটিন চেক করবো, সিমিলারিটি ইন্ডেক্স চেক করবো, আমাদের ইয়া নাই, সাবস্ক্রিপশন নাই। আবার ধরেন আছে আমরা ইয়া করবো, কি বলে, আর্টিকেল দরকার, ডাউনলোড করব, আমরা ডেটা অ্যাক্সেস নাই। আমরা দেখা গেল যে রিসার্চের জন্য ফান্ড দরকার, ফান্ড নাই। এটা শুধু আমাদের যে না, এরকম আমি গোটা বাংলাদেশের সিনারিও বলতেছি। আবার আরেকটা সিনারিও বলতেছি যে ফান্ড পাইলেও সেই ফান্ড প্রপার ক্ষেত্রে ব্যবহারও করতেছি না, এরকম, বুঝতে পারছেন? তো আমার কাছে মনে হয়েছে গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের উচিত টেকনোলজির ক্ষেত্রে, এআই এর ক্ষেত্রে বেশ ভালো একটা ফোকাস রাখা। এবং এই ক্ষেত্রে হচ্ছে একাডেমিশিয়ানদের নিয়ে যাওয়া। যেমন আপনি দেখেন এআই নিয়ে আমরা এত লাফালাফি করতেছি ধরেন, আর মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে যে কিছুদিন আগে হচ্ছে স্লোগান ছিল, আমি একটা লাইভও করছিলাম যে এইচএসসি না জীবন, এইচএসসি না জীবন, মনে আছে? কোভিড আসার সম্ভাবনা ছিল মাঝখানে। আবার এখন এইচএসসি, এই ইন্টারের স্টুডেন্টরা তারা এইচএসসি পরীক্ষা দিবে না, ওরা স্লোগান দিছে এইচএসসি না জীবন। আমি বলছি যে এইচএসসিও দরকার, জীবনও দরকার। তারা অটো পাস চাইতেছে, অটো পাসের সাথে একটা অটো রিক্সাও কিনে দিতে বলছিলাম গভর্নমেন্টে। তো এখন ঘটনা হচ্ছে আপনার ক্ষেত্রেও যদি এরকম আসে যে এআই নাকি হিউম্যান রিসোর্সার, সেই ক্ষেত্রে দুইটা সাইড যদি বলে, সেই ক্ষেত্রে আপনি মানে মানুষরা যদি বাঁচায় রাখেন, তাহলে মানুষ এআই এর চেয়েও বড় কিছু করতে পারবে সামনে। হ্যাঁ, আর যদি এআই নিয়ে নেন মানুষের বাদ দিয়ে, তাহলে হয়তো বা ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এবং এইটাই হওয়ার সম্ভাবনা আছে। মানে সম্ভাবনা হবে বলতে, যে বললাম না যে রোবট এইবার 5ই আগস্টের বা জুলাই আন্দোলনের সময় আমি খুব বিরক্ত হয়েছি। বুয়েটের কিছু স্টুডেন্টের সাথে কথা বলছি, এবং আমি শিক্ষকদের সাথে খুব একটা মানে করি না, যোগাযোগ করি নাই। তো তাদের বলতেছিলাম যে তোমরা কি বুয়েটে পড়াশোনা করো, যে এখন পর্যন্ত যুদ্ধে, জুলাই আন্দোলনের যুদ্ধে ছাত্ররা যায় বুক পাইতে দিতেছে, কোনো একটা রোবট আমরা পাইলাম না আজ পর্যন্ত। আমরা আদারণ দেখেন বিভিন্ন জায়গায় যুদ্ধ হইতেছে, এক দেশ থেকে এই জায়গায় বসে আমি টিপ দেবো, দেখবেন হচ্ছে বোমা যায় আজকে আপনি বাসা করবেন। আমরা এআই এত সচেতন, আবার আমাদের ইয়েও করতে পারতেছি না। তো এখন এআই বন্ধ হবে কি বন্ধ হবে না, এটা ফার্স্ট ওয়ার্ল্ডের ওদের বিষয়। কারণ ওরা হচ্ছে মানে এই সে যখন মহাকাশে যায়, চাঁদে যায়, যখন তখন যদি একটা স্ক্রু ড্রাইভার লাগে, তখন হচ্ছে রশ্মি বা যে রে রে দিয়ে ওইখানে কাজ করে, ইংলিশ সিনেমাগুলো দেখবেন। এখন ওরা বন্ধ করুক এআই, তাহলে আমরাও একটা সময় ব্যবহার করে দেবো, বন্ধ করে দেবো। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। একাডেমিশিয়ানরা আপনার ক্রিটিসাইজ করতেছে, 70% একাডেমিশিয়ান চাইতেছে, আবার আরো কিছু মানুষ চাইতেছে না, এআই চাইতেছে না। তারাই আমার ধারণা মানে ডিসিশন দিচ্ছে আমি, যারা পারে না এআই তারা চাইতেছে না, মানে এআই এ অ্যাডাপ্টেড না, তারা চাইতেছে না। আর যারা অ্যাডাপ্টেড তারা ঠিক এআই ব্যবহার করতেছে বা করবে ভবিষ্যতে, ওদের ভবিষ্যতে। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এই ক্ষেত্রে স্যার আপনাকে যদি স্যার একটি স্পেসিফিক যদি কোয়েশ্চন করি, যে একজন শিক্ষক এবং গবেষক হিসেবে এবং আমাদের রিসার্চ গুরু হিসেবে আপনি এআই ব্যবহার করতে কতটা আগ্রহী, একটু সংক্ষেপে যদি স্যার। জি স্যার। পুরাটাই আগ্রহী। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। করবোই, পুরো ব্যবহার করবোই। জি স্যার, আমরা কখনো অপরচুনিটি মিস করতে চাই না। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও মেহেদী ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে মানব গবেষণা ও
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সমন্বয় করে কাজ করতে পারে সে বিষয়ে আপনার পরামর্শ কি? শাহিদুর, আমাকে প্রশ্ন করছো, আমি প্রশ্নটা শুনি নাই। জি ভাইয়া, আমি কোয়েশ্চনটা আবার করতেছি। ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে মানব গবেষণা ও এআই কে সমন্বয় করে কাজ করতে পারে সে বিষয়ে আপনার পরামর্শ কি? ধন্যবাদ শাহিদুর। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেহেতু আমি আগে বলছিলাম যে আমাদের যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শ্রদ্ধা স্যার একটু আগে বলছেন যে একটা কোনোটাই কে বাদ দেওয়া যাবে না, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে রেখে আমরা যে কাজ করতে পারবো আমরা কিন্তু পিছিয়ে পড়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটার সাথে তাল মিলিয়ে প্লাস এটার যে গুড যে প্রস যে বিষয় এগুলো অবশ্যই ইউজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের মোস্ট অফ স্টুডেন্ট এই এআই সঠিক ব্যবহার বা এআই সম্পর্কে পুরোপুরি ধারণা বা কিভাবে এআই কে প্রম্পট দিতে হবে। আর যেমন আমরা যদি হচ্ছে কোনো একটা টপিক দেই, এআই হচ্ছে লিখে দিচ্ছে বাট এটা হিউম্যানাইজ না, বা এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে আমরা ব্যবহার করে ফেলতেছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই বিষয়গুলো আমাদের দূর করতে হলে আমাদের ফার্স্ট অফ অল যে বিষয় লাগবে, আমাদের এআই সম্পর্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমাদের বিস্তর জ্ঞান লাগবে। যেমন আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওরা ইতিমধ্যেই কোর্স চালু করছে, বা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়তো ভবিষ্যতে চালু করবে, বা আমাদেরও বিভিন্ন কোর্সে আছে। কিন্তু আমাদের আরো এটাকে আরো বৃহত্তরায়ন করতে হবে, যাতে করে আমরা এই বিষয়ে আরো বেশি সচেতন হতে পারি। এবং আমাদের এআই কে আমরা হেল্প নিতে হবে, এটা সাহায্য নিয়ে আমরা হচ্ছে যাতে কাজ করতে পারি। কিন্তু আবার পুরোপুরি যদি এআই এর উপর নির্ভরশীল হয়ে পড়ি তাহলে কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যারা হচ্ছে এই বর্তমান সময়ে হচ্ছে যারা এআই সাথে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতেছি বা আমরা বিভিন্ন সহায়তা নিতেছি, আমাদের এটাকেই মাথায় রাখতে হবে যে এআই জাস্ট হচ্ছে একটি টুল, একটি শক্তিশালী টুল। কিন্তু এটা কখনোই হচ্ছে মানে আমরা হচ্ছে মানুষ হিসাবে যে বিষয় চিন্তা করতে পারি বা ক্রিটিক্যাল যে থিঙ্কিং এর বিষয়টা আসে, এটা কখনো এআই করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আরো বিস্তর ধারণা লাগবে। তো আমি মনে করি আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি প্লাস আমাদের ভার্সিটি থেকে এই উদ্যোগগুলো আরো নিতে হবে, যাতে করে হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী আছে তারা হচ্ছে এই বিষয়ে ধারণা আরো নিতে পারে। শহীদ, আমি মেহেদির সাথে একটু আবার অ্যাড করতে চাচ্ছি, বুঝতে পারছেন? অ্যাড করতে চাচ্ছি বলতে, মেহেদি আমরা পারবো না, মানে এই যে এআই থেকে আমরা বিচ্ছিন্ন হইতে পারবো না, বা এআই থেকে এটার কারণ আছে। কারণ আছে কেন, আমি আপনাকে একটা জিনিস বলি শুনেন। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ডন্ট টেক ইট আদারওয়াইজ। আই এম ইউর টিচার এন্ড আই এম টিচিং ইউ সিন্স লাস্ট, আপনাদের তো 4 ইয়ার্স এর মতো। যেমন আপনারা দুইজন যে আজকে প্রোগ্রামে আসছেন, আপনাদের দুইজনের কারো কাছে কলম নেই, আছে কি? এই যে ডায়েরি আছে স্যার, আছে। মেহেদি আপনি দেখা গেল যে আমার দেখার মতো ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস আই হ্যাভ এভার ফাউন্ড, মানে রেজাল্টের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু সময় লিখতেছেন, আপনি কতটুকু সময় পড়তেছেন, মানে রিড আউট করতেছেন, মানে ইদার মোবাইল বলেন, বই বলেন, তারপরে আপনি কতটুকু সময় আপনার নলেজ বন্ধুদের সাথে শেয়ার করতেছেন, তারপরে আপনি কতটুকু সময় প্রত্যক্ষ দৃষ্টি অবজার্ভ করতেছেন থিংস, মানে প্র্যাকটিক্যালি আপনি কতটুকু সময় মুভি ওয়াচ করতেছেন, সংবাদ দেখতেছেন, এই সব কিছু নির্ভর করে হচ্ছে রিসার্চের ক্ষেত্রে, বুঝতে পারছেন? সেটা আমরা যে অবস্থা দিয়ে যাচ্ছি, আমার কাছে আমিও একটু সন্দিহান এই কারণেই যে পৃথিবীর উন্নত দেশগুলো, আমি স্পেসিফিক্যালি ইউকের কথা যদি বলি, আমি সেখানে জানি, সেই জন্য বলতেছি যে তারা এখন নৈতিকতা প্র্যাকটিস করায় স্টুডেন্টদের। নৈতিকতা প্র্যাকটিস করায় বলতে তারা কোয়েশ্চেন দিয়ে, হলের মধ্যে কোয়েশ্চেন দিয়ে তারপরে টিচার চলে যায় হচ্ছে বাইরে। এখন ওরা এতটাই নৈতিকতা চর্চা করতেছে যে টিচার না আসলেও তারা জানে যে তারা একজন স্টুডেন্টের সাথে আর একজন স্টুডেন্ট কথা বলবে না। চায়নার ক্ষেত্রেও আমি বলি, একজন স্টুডেন্টের ক্ষেত্রে। কিন্তু আমি কি পারবো? আমি যতদিন পর্যন্ত এইটা না পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই থেকে বাইরে দিতে পারবো না, মনে রাখবেন।
সুতরাং টাইম চলে আসছে স্টুডেন্টদের এআই বা একাডেমিক নলেজের চেয়েও নৈতিকতা, ভ্যালুস, মূল্যবোধ, সততা, তারপরে এই যে হিউম্যান যে ইয়াগুলা ট্রেড গুলা এইগুলার প্র্যাকটিসটা একটু বেশি করা। আপনি যখন বুঝতে পারবেন একটা সময়ে যে না আমি চ্যাট জিপিটি থেকে পুরোটা নিলে আমার কপি প্লেজারিজম আসবে, বা ওই থেকে লেখা নিয়ে তারপরে এরর ফ্রি করা, প্লেজারিজম ফ্রি করা, এটা মানে নিজে লেখার চেয়ে অনেক বেশি কষ্টকর। তখন আস্তে আস্তে একা একা আপনি ছেড়ে দিবেন এটা ব্যবহার করা। বুঝাইতে পারলাম কি? সুতরাং আমরা যদি এই জিনিসগুলো থেকে যদি এখন বেরোইতে চাইলে এই ক্ষেত্রে আমাদের অনেক মানে প্র্যাকটিসিং ইস্যু আছে। সেই প্র্যাকটিসিং ইস্যুগুলো আমাদের লাগবে। সেইগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, এইটার মধ্যে বললাম যে আমি ভার্সিটিতে স্টুডেন্ট থাকাকালীন আমি ভার্সিটিতে ল্যাপটপ নিয়ে যেতাম। সেই ব্যাক ইন 2009 এর কথা বলতেছি, ল্যাপটপ দিয়ে ক্লাস করতাম আমি। আবার এখন পর্যন্ত আমি কলম, বিশ্বাস করবেন না, দেখেন আপনাদের সাথে প্রোগ্রাম করতে করতে আমি এতখানি লিখছি দেখেন। এখন এই প্র্যাকটিস কিন্তু আমি ওইখানেও ল্যাপটপ নিয়ে যেতাম, তারপরেও আমার লেখার প্র্যাকটিসটা রয়েছে। যার কারণে আমি এখন আমি ফেসবুক ব্যবহার করতে পারি না, কিন্তু আমি অ্যানালাইসিস পারি, অ্যানালাইসিসের মাধ্যমে। তো এইভাবে যদি আপনার কমিটেড থাকেন তাহলে আপনাদের এআই টেনশন হবে না সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ। জি স্যার, অবশ্যই। আমরা এখন স্যার কিছু কোয়েশ্চন নিব। আমাদের মানে ভিউয়ার্সরা, আমাদের দর্শকরা কিছু কোয়েশ্চন করছেন, তো এই কোয়েশ্চন করবে যাব। প্রথম কোয়েশ্চনের উত্তরটা আমি স্যারের কাছ থেকে আশা করতেছি। যে কোয়েশ্চনটি করেছেন জনাব কামাল হুসাইন, উনি অনেকগুলা কোয়েশ্চন করছেন, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন হচ্ছে এআই যেভাবে মানুষকে মনিটরিং করে, বিশেষ করে সার্চিং থেকে ডাটা সংগ্রহ করে, কখনো কি মনে হয় এআই মানুষের এই ডাটা কালেক্ট করে নিজস্ব কোনো কাজকর্ম করতে ভবিষ্যতে সক্ষম হবে? এই ক্ষেত্রে যদি স্যার আমি একটা জিনিস অ্যাড করি, যে এআই এর যে কোম্পানি বা আমি শেষে এখনো কি মনে হয় এআই মানুষের এই ডেটা কালেক্ট করে নিজস্ব কোনো কার্যক্রম, মানে এআই নিজস্ব কার্যক্রম নাকি মানুষ নিজস্ব কর্মকাণ্ড? একটা জিনিস অ্যাড করতে চাই, যে এআই এর নিজস্ব কাজকর্ম বলতে ধরেন এআই এর যে কোম্পানি অথবা যারা ওনার হিসেবে আছেন, ওপেন এআই বা গুগল, এগুলো হ্যাঁ বাস্তবায়ন করতে পারবে কি, বা ওনারা কি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চান? আপনি কি মনে করেন? এইটা এর মধ্যে বলতে পারছি না, এটা অনেক টাফ কোয়েশ্চেন হবে। হ্যাঁ, উইকলিক্স এর মতো যদি আমি ডেটা ফাস্টের কথা যদি বলি তাহলে এটা অনেক টাফ কোয়েশ্চেন হবে। এটা যদি এরকম স্পেসিফিক এজেন্ডা ফাংশনিং করে তাহলে এটা গবেষণা ইস্যু, সামনের দিনগুলোতে এগুলো আসবে গবেষণা ইস্যু। কারণ কি, মানে এইখানে বিষয়টা হচ্ছে সব ডেটা স্টোরেজ হয়ে যাচ্ছে। আপনি নতুন যে কোনো জিনিস দিচ্ছেন তখন সেখানে ডেটা স্টোরেজ আছে, এই স্টোরেজ ডেটা থেকে পরবর্তীতে তারা ব্যবহার করে, তার মানে হচ্ছে তার কাছে ডেটা স্টোরেজ আছে। এবং এখানে জিনিসগুলো হচ্ছে অ্যালগোরিদম, কম্পিউটার তো সিনে আছে দুইটা সংখ্যা 0 আর 1, তো সব তো তারা একেবারে সুবিন্যস্ত মানে অনুযায়ী সাজাইতেছে। তার কাছে ডেটা আছে, ডেটা স্টোরেজ আছে, সে চাইলে পরবর্তীতে যে কোনো তার নিজস্ব বলতে মানে সে জিম্মি করে ফেলতে পারে মানুষকে, এইটা কিন্তু নিজস্ব কর্মকাণ্ডে লাগবে কিনা এটা আমি শিওর বলতে পারতেছি না। তবে এরকম এজেন্ডা থাকলেও, মানে আমি বলতেছি তাও লাইভে বলতেছি, থাকলেও থাকতে পারে। যেমন আমাদের প্রত্যেকের, আমার ভোটার আইডি, আমি এখন পর্যন্ত আমার অরিজিনাল ভোটার আইডি কার্ড মানে স্মার্ট কার্ড তুলি নাই, কারণ আমি জানি ওই স্মার্ট কার্ড পৃথিবীর মানে অনেকের কাছে স্মার্ট কার্ডের নাম্বার আছে, সবই আছে, আমার ডেটা আছে, আমি এটা কেয়ারই করতেছি না, এরকম একটা অবস্থা। তো তারা চাইলে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। কামাল অনেক অদূর ভবিষ্যতে একটা কোয়েশ্চেন করছেন ভাই, যে কামাল আপনি করছেন যে, তো এজেন্ডা বাস্তবায়ন কি আর এজেন্ডা, মানুষের তো জীবন মানে মৃত্যু আছে, মারা যাইতেই হবে। এখন আমার এই ডেটা কাজে লাগায় কতটুকু কাজে লাগাইতে পারে, যেমন এইটার উপর একটা সিনেমা আছে রিসেন্টলি, সিনেমাটা লগ আউটটা দেখবেন। সিনেমাটা লগ আউটে আপনার ওই যে একটা অ্যাকাউন্ট ডেটা, মানে আমার একটা অ্যাকাউন্ট হ্যাক করে দিছে, শেষ লাইফ, এরকম একটা অবস্থা, বুঝতে পারছেন? তো এরকম যদি, কিন্তু আমাদের জীবনে এরকম কিছু নাই, বুঝলেন? জি স্যার, এই ক্ষেত্রে স্যার আমি একটা জিনিস অ্যাড করতে চাই। রিসেন্টলি আমি একটা নিউজ দেখছিলাম, স্পেসিফিক্যালি নামটা মনে নাই ওনার, সম্ভবত উনি কোনো একটা চ্যাট জিপিটি বা কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওনার। উনি বলছেন যে এআই আগামীতে একটা থ্রেটও হতে পারে, কারণ এআই পার্সোনাল ডাটা যদি কখনো যদি আপনার
কোনো গভর্নমেন্ট বা কেউ যদি প্রেসার ক্রিয়েট করে, তাহলে এআই কোম্পানি বা কারোর এই সক্ষমতা নাই যে এটা পুরোপুরি ডিলিট বা রিমুভ করে দেওয়ার জন্য। তো আপনারই কথা ধারাবাহিকতায় আমরা অ্যাড করতে পারি যে এআই ভবিষ্যতে একটা থ্রেট হতে পারে, এজন্য আমাদের উচিত এটাকে পরিমার্জিতভাবে ইউজ করা, যাতে আমাদের পার্সোনাল ইস্যুগুলা পাবলিক বা এআই এর সাথে শেয়ার না করা। কি বলেন স্যার? অফকোর্স এআই তো আপনার থ্রেট এখন, মানে এআই 100% মানে থ্রেট, কিন্তু এখন থ্রেটটা কোন পর্যায়ে গেছে, কোন পর্যায়ে গেছে বলতে আপনার, আপনি কি এসে আমাকে ডিরেক্ট মারবেন নাকি, মানে আপনি আমাকে হাতে মারবেন না ভাতে মারবেন, মানে এআই কি এসে আমাকে সাপের মতো কামড়াবে কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু এআই তো 100% থ্রেট আপনার জন্য। আপনি কিভাবে ম্যানেজ করতেছেন থ্রেট কেন বললাম আপনাকে, ওই যে বললাম না, একটা সময় আসবে যে সময়টাতে এরকম, মানে আপনাকে আমি ধরেন কোভিড ধরেন, কোভিডে আমার একটা পেপার আছে অপিনিয়ন পেপারে কোভিড রিলেটেড আমার অনেক পেপার আছে। তো দুইটা পেপারের কথা বলি। একটা পেপারে আমি ডাইরেক্ট বলে দিছি যে পৃথিবীতে মানে বরফগুলোর মধ্যে এমন ভাইরাস আছে যে ভাইরাসগুলো আপনি মানে অবাক হয়ে যাবেন, এত হাজার বছরের পুরাতন ভাইরাস, মানে পরিবেশের উপর ইম্প্যাক্ট। দেখেন না কেমন গরম লাগে, এই জায়গা বৃষ্টি হয়, ওই জায়গা বৃষ্টি হয় না, মানে এই একটা অবস্থা। আর একটা জিনিস হচ্ছে আপনি এই যে এআই মানে আপনার জন্য থ্রেট কেন আমি বলি আপনাকে, যে প্রম্পট আপনি দিতেছেন, মানে যে কমান্ডে আপনি দিতেছেন, মানে এআই রে যেভাবে চালাইতেছেন, সেইটাই তো স্টোরেজ হয়ে যেতেছে এখানে এই এআই এর কাছে। এআই এর কাছে স্টোরেজ যদি হয়, তাহলে আপনার আপনার মানে ইনফরমেশন মানুষের কাছে থাকলো, আর থাকা মানে আপনাকে সে বুলেটও পাঠাবে না, আপনাকে বোমাও মারবে না, আপনাকে এই তথ্য দিয়ে আপনাকে শেষ করে ফেলবে। এবং তথ্য যার কাছে যত বেশি, সে কিন্তু তত বেশি ধনী। সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে এখন এই মুহূর্তে তথ্য, যে যার কাছে বেশি আছে সবই, মানে এইটা তো এআই তো আপনাকে আটকাবেই। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা আরেকটি কামাল হোসেন ভাইয়ের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পাইছি, এটা স্পেসিফিক্যালি আপনাকেই করা হয়েছে, যে মানুষের নিজস্ব বৃদ্ধি কিংবা সক্ষমতা আগের থেকে কি কমতেছে, বেশি মাত্রায় এআই ব্যবহারের ফলে? ফিলোসফিক্যাল ব্যাখ্যা চাই স্যার। ফিলোসফিক্যাল ব্যাখ্যা চাই স্যার। না, ফিলোসফিক্যাল ব্যাখ্যা মিস্টার কামাল আমি আপনাকে বলে দিতেছি, আমার এটা যতক্ষণ পর্যন্ত আমি এটা আই মিন হচ্ছে দিতে না পারবো, রিসার্চ রেজাল্ট না দিতে পারবো, গবেষণা, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারতেছি না। তবে অ্যাজিউমিং, এবং আমরা তো জানি যে কোনো রিসার্চ করার আগে আমরা একটা প্রিডিটারমাইন্ড রেজাল্ট আমাদের মাথার মধ্যে থাকে, সেই 95% মানুষের মাথার মধ্যে যেটা আছে তার বিপরীত স্রোতের ধারায় আমি একটা কথা বলতেছি, মানুষের নিজস্ব বুদ্ধি কিংবা সক্ষমতা আগের থেকে বাড়তেছে এআই ব্যবহারের ফলে। ঠিক আছে, ফিলোসফিক্যাল ব্যাখ্যা এইটাই ফিলোসফিক্যাল। বাড়তেছে কেন, আপনাকে একটা জিনিস খেয়াল করি, আমার যে স্টুডেন্ট ভাই, বিশ্বাস করেন, যে স্টুডেন্ট কোনোদিন আগে মানে একটা এক্সাম্পল মানে দেখালো, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ এআই, এখন সে শুধু এআই বলতেছে, মানে এআই কি সেইটাই বলতেছে, কিন্তু কোনো এক্সাম্পল দিতেছে না। আমার সেই স্টুডেন্ট এখন এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছে, স্ট্যাটিস্টিক্স নিতেছে। কিভাবে? সে ওই যে মানে ওই তার মানে সবচেয়ে কাছের এআই সে মনে করে চ্যাটজিপিটির এখন। তো চ্যাটজিপিটি যখন কমান্ড দেয়, তখন কিন্তু ভাই ওদের সাথে যখন কথা বলা শুরু হয়, তখন কিন্তু একটা দুইটা কথা বলেন না, আপনি দেখবেন, মানে আমি চ্যাটটাকেই কথা বলতেছি, চ্যাট করাকে, আপনি কিন্তু নানান ধরনের তাকে কোয়েশ্চেন দিতেছেন। এখন আপনার জিজ্ঞাসু মন যদি কোয়েশ্চেন করে, তাহলে আপনি প্রথমে জিজ্ঞাসা করবেন হোয়াট ইজ এআই, 2 নম্বরে জিজ্ঞাসা করবেন এআই কি, এআই এর কয়জন স্কলার ডেফিনিশন দাও, এআই কোনগুলা টুল হইতে পারে, তারপরে এআই এর হিস্ট্রি বলো। দেখেন আপনি কিন্তু জানতেছেন, এর মানে হচ্ছে কিন্তু আপনার ইনফরমেশন সোর্স আপনার বাড়তেছে। এখন এই ইনফরমেশন সোর্স যখন আপনার বাড়তেছে, আপনি সামহাউ এই ইনফরমেশন আপনি যে অন্য জায়গায় আবার কোনো কাজে লাগাইতেছেন। বিষয়টা বুঝতে পারছেন কি বলছি? এখন সক্ষমতা তাদেরই কমতেছে যারা ওই যে বললাম না, যে রিসার্চার ওই পেপার পাবলিশ করছে সার্টেনলি লিখে দিয়ে, তাদের জন্য হয়তো বা সক্ষমতা কমতেছে। হ্যাঁ, আবার মনে করেন হচ্ছে যে ব্যক্তি আপনার কি বলে টেকনোলজি ব্যবহার করতে পারে না, ধরেন ব্যাংকে গেলেন, ব্যাংকে যা জনতা ব্যাংকে, রূপালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে একটা ট্রানজাকশন করতে 18 মিনিট লাগে, আর আপনি যদি ব্র্যাক, তারপরে ওই যে স্ট্যান্ডার্ড চার্টার এইসবে যান, তাহলে 4 মিনিট লাগে, 3 মিনিট 4 মিনিট লাগে একটা ট্রানজাকশন। আমার রিসার্চের রেজাল্ট বললাম। এখন যে ব্যক্তির 18 মিনিট লাগে, সে তো অবশ্যই ব্র্যাক ব্যাংকের এমপ্লয়িকে বলবে যে তুমি এআই ব্যবহার করো, এআই ভালো না। তুমি বিষয়টা বুঝতে পারছেন? এই একটা বিষয়। আর একটা জিনিস, কিছু বুদ্ধিমত্তা তো ভাই বিষয়ে মানে আছে বলতে, আপনার বয়স যখন আপনার বাড়বে,
দেখবেন আমরা ল্যাপটপে খেলি, পাজল খেলি, পাজলে যে যত বেশি স্কোর করতে পারে তার বয়স তত কমে, মানে কম দেখায়। আর পাজল যত বেশি স্কোর করতে পারবেন, যত কম স্কোর করবেন তত বয়স আপনার কমবে। তো সেই ক্ষেত্রে এরকম বুদ্ধিমত্তা তো আমাদের কমতেছেই, যেখানে আমরা হয়তোবা আগে দেখেন, আমি যদি বলি আগে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে কামাল আপনাকে পুরো ক্লিয়ার করতেছি। ধরেন আপনি একটা মোবাইল কিনবেন, অথবা মনে করেন আপনি একটা কিনবেন, না মোবাইল তো আমরা জানি, ধরেন আপনি একটা ঘড়ি কিনবেন, ঘড়ি কিনবেন। এখন পূর্ব যুগে কি হইতো, মানে আগের যুগ, কিছুদিন আগের যুগে আমরা দোকানে যেতাম, দোকানে যে আগে ঘড়ির দোকান খুঁজে যেতাম কয়টা আছে সেটা বের করতাম, তারপর ঘড়ির দোকানদারের সাথে বার্গেনিং করতাম, তারপরে হচ্ছে এইটা সমস্যা হলে তো আরো সমস্যা, মানে ফার্দার তো আরো সমস্যা আছে। আর এখন কি করতেছেন, এখন হচ্ছে বাংলাদেশে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের হলো কোনটা, আরে ওই যে ধরা খেলো যে ভুলে গেলাম, আর এই বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সর ছিল যে রহমান, ইবেলি 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 জি জি ইবেলি ইবেলি। তারপরে দারাজে যাচ্ছেন, মনে পড়ছে, দারাজে যাচ্ছেন, আপনি অ্যামাজনে যাইতেছেন। এখন আপনি বলেন যে আমার কি তাহলে নিজস্ব বৃদ্ধি বা সক্ষমতা কি কমতেছে? এই একটা বিষয়। আরো বিষয় আছে, আপনি বিশ্বাস করবেন না, আপনি এই গ্রাম অঞ্চলে কৃষি ক্ষেত্রে যারা, মানে কৃষক যারা, তারা পর্যন্ত এই টেকনোলজির মধ্যে চলে আসছে। একজন ব্যক্তি রিক্সা চালাইতেছে, তো এই দিন দেখলাম রিক্সার সামনে মোবাইলে একটা আমি কি মোবাইল আসছো কেন, বলতে যে নিজেও ঘুরি, প্রাকৃতিক দৃশ্যগুলো ভিডিও করি, তার সাবস্ক্রাইবারও আছে আবার। বুঝলে, আমি এখন মাছের বাজারে গেছি, দেখি মাছ কাটতেছে, আমি একদিন ভিডিও দেখলাম, মাছ কাটার ভিডিও 13 মিলিয়ন মানে ভিউ হয়েছে। আবার দেখি যে হ্যাঁ, প্রচুর মাছ কাটার ভিডিও, যে দোকানে যে মাছ কাটে। তা আমি ওরে বললাম যে তুমি মোবাইলটা উপরে রাখো না কেন, হ্যাঁ তাহলে তো রেকর্ডিং হইতেছে, তাহলে তুমি টেকনোলজি। এখন মানে বুদ্ধিমত্তা, নিজস্ব বৃদ্ধি, এটা তো আমাদের রেগুলারই কমতেছে। রেগুলারে কমার যেমন এক্সাম্পল দেয়, আগে দেশি মুরগি খাইতো মানুষ, এখন ফার্মের মুরগি খায়, তাহলে বুদ্ধিমত্তা কমবে না? ফরমালিন খায়, কমবে না? এই ক্ষেত্রে আপনার উত্তর ঠিক আছে, কমতেছে, বাট আপনি যদি প্রপার ইউটিলাইজ করেন বা তাকে ক্যাপিটালাইজ করতে পারেন, তাহলে আপনার বুদ্ধিমত্তা বাড়তেছে। কামাল। জি ধন্যবাদ স্যার। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, কিছু কোয়েশ্চন নিব, আপনারা যদি একটু শর্টলি আনসার করে দেন তাহলে ভালো হয়। এই পর্যায়ে কোয়েশ্চনের আনসারটা আমি মেহেদি ভাইয়ের কাছ থেকে নিব। মেহেদি ভাই, আয়েশা মোহাম্মদ কোয়েশ্চন করেছেন, কুড এআই এভার বিকাম এ লিটারারি অথর in the same sense as Shakespeare or Thakur, as it's advancing a lot? Please. মেহেদি বুঝতে পারছেন? আসলে এই প্রশ্নটা, জি স্যার বুঝতে পারছি, যে এআই কি কখনো লিটারালি অথর হিসাবে বা শেক্সপিয়ার বা রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে এই যে সেন্সটাকে হচ্ছে ইউজ করতে পারবে কিনা? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফার্স্ট অফ অল যদি আমি এক কথায় বলি, অবশ্যই না। কারণ এআই কখনো হচ্ছে মানুষের যে সিম্প্যাথি বা হচ্ছে মানুষের যে এই জাজমেন্টাল পাওয়ার বা হচ্ছে সেন্স অফ হিউমার, এটা কখনো করতে পারবে না। এটা সত্য যে আমি যদি এখন এআই কে একটা কমান্ড দিই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি হচ্ছে কবিতা, যেমন হচ্ছে ঐক্যতান কবিতা, ঐক্যতান কবিতাটার মতো আমাকে একটু লিখে দাও, ও হচ্ছে ঠিক লিখে দিতে পারবে, কিন্তু ওই যে ছন্দ বা এই যে মাত্রা, এই বিষয়গুলো কিন্তু রবীন্দ্রনাথের মতো হবে না। বা শেক্সপিয়ারের যে বিষয়, যে ম্যাকবেথ বা হেমলেট, এই বিষয়গুলো হচ্ছে কিন্তু পুরোপুরি বা হচ্ছে এই ফিল্ডটা আসবে না। কিন্তু হচ্ছে অবশ্যই আমি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বা শেক্সপিয়ারের মতো লিখতে পারবো এআই সাহায্য ব্যবহার করে, কিন্তু লিটারালি এটা হচ্ছে কখনো অথর হিসাবে হওয়া যাবে না। তো কারণ এআই কে বুঝতে হবে এটাকে নিয়ন্ত্রণ করতে থেকে, বা এআই হচ্ছে ইনভেটরকে অবশ্যই হচ্ছে মানুষ। আর মানুষের যে এই যে বিচক্ষণ বা জাজমেন্টাল যে পাওয়ার, যেটা যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা হচ্ছে কিন্তু কখনো এআই কে, মানে এআই আমার মনে হয় না আসতে পারবে। কারণ ও হচ্ছে আমাদের যে মানুষ প্রদত্ত যে অ্যালগোরিদম বা এই যে প্রম্পট যেগুলা, এগুলোর দ্বারাই অনিয়ন্ত্রিত হচ্ছে। তো আমি যদি কমান্ড দিই, হে হয়তো লিখে দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কিছু, বা শেক্সপিয়ারের কোনো হচ্ছে নাট্য, কিন্তু এই আসল যে শেক্সপিয়ার বা আসল যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাইব বা হচ্ছে ওনাদের যে ক্রিয়েটিভিটি বা হচ্ছে ওনাদের যে সেন্স থেকে লেখা, এটা হচ্ছে কখনো চ্যাটজিপিটি আমার মনে হয় না যে রিপ্লেস করতে পারবে। আশা করি আমি আশা আপুর আনসারটা দিতে পারছি। হ্যাঁ, মেবি এটা আসলে উত্তরটা আমি এই জায়গাতে আপনার সাথে পুরোপুরি একমত, সবই ঠিক আছে।
তারপরে আমি এটা একটু অ্যাড করতেছি এই জিনিসটাই, সেটা হচ্ছে যে এআই মানে ইফ ইউ মানে think AI as a literary author and you can put the author of মানে author AI, you can put the AI on the top of the রবীন্দ্রনাথ শেক্সপিয়র আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু রবীন্দ্রনাথ এবং শেক্সপিয়র যে ইমোশন, সেন্স এবং সিগনিফিকেন্স নিয়ে আপনার কোনো লেখা লিখছে, এআই এর কিন্তু এই ইমোশন সিগনিফিকেন্স নাই। এআই এর মতো করে বুঝে দিচ্ছে। এখন ওইটা যদি আপনার শেক্সপিয়র যে ইমোশন বা যেভাবে ইমোশন যে কি বলে সিগনিফিকেন্স নিয়ে লিখছে, আপনি যদি ওইটাকে রিলেট করতে পারেন, রিলেভেন্ট করতে পারেন, দেন আপনি লিটারেরি অথর বলতে পারবেন। বাট আপনার চ্যাট জিপিটির নাম কোনোদিন অথর হিসাবে নিতে পারবেন না। চ্যাট জিপিটির পলিসি এইটা, মানে ওইটা ওপেন এআই এর সাথে, মানে আমি এমনি বলতেছি আর কি। চ্যাট জিপিটি ও ম্যাডাম কি চ্যাট জিপিটি কোয়েশ্চেন করছিল ডাইরেক্ট নাকি এআই এর কথা বলছে? like to as education being a literature student I would like to ওইটা যাই হোক। could AI be না, পারবে না, অথর হিসেবে পারবে না। মানে আপনি ব্যবহার করতে পারেন, সবকিছু করতে পারবেন, কিন্তু নাম ব্যবহার করতে পারবেন না প্রথমত। ওই যে আর বললাম, লিটারারি অথর হিসেবে যদি তাকে শেক্সপিয়রের উপরেও রাখতে পারেন আপনি। মানে আপনি যদি এখন ধরেন আমাকে সনেটের কথা বলেন, আপনি মাইকেল মধুসূদন দত্ত সনেটের কথা বলেন, আপনি এখনই একটা চ্যাট জিপিটির কাছে সনেট, চ্যাট জিপিটি বা যে কোনো এআই আপনি যে কোনো যেগুলো লিখতে পারে তাদের কাছে বলেন, দেখবেন সনেট লিখে দিচ্ছে আপনি। কিন্তু মানে ইজ ইট রিয়েলি আ সনেট? 6 8 8 মিলাইতে পারবে, কিন্তু এটা যে আমি যে ইমোশন নিয়ে সনেট মানে আমি লিখছি বা আমরা লিখি, তাহলে ওই ইমোশন তো এই জায়গায় ব্যবহার করতেছে না। কিন্তু আপনি যদি রিলেভেন্ট করেন, দেন আপনি লিটারারি অথর হিসেবে নিতে পারবেন তাকে, কিন্তু নাম ব্যবহার করতে পারবেন, তাকে ক্রেডিট দিতে পারবেন। জি ধন্যবাদ স্যার। এই ক্ষেত্রে স্যার আমি একটা জিনিস অ্যাড করতে চাই। রিসেন্টলি আমি একটা পেপার লিখছি আর কি, এআই ইন এডুকেশন ইন বাংলাদেশ পার্সপেক্টিভ। সো এইটার ক্ষেত্রে আমি অনেক কিছু দেখছিলাম। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমি অ্যানালাইসিস করে আর কি পাইছি, ওইটা হয়েছে যে আপনার এআই কখনো নতুন কোনো কিছু লিখতে পারে না। এআই জাস্ট একটা অ্যানালাইসিস রিপোর্ট দেয়, তার নতুন কিছু ক্রিয়েট করার বা ইনোভেশন করার সক্ষমতাটা খুবই কম। এই ক্ষেত্রে আমরা খুবই ক্ষীণ হিসেবে ধরতে পারি। সো ধরেন আমরা যদি শেক্সপিয়ার অথবা যদি রবীন্দ্রনাথ ঠাকুর হিসাবে যদি আমরা একটু এক্সাম্পল হিসেবে নেই, এই ক্ষেত্রে ওনাদের যে ইনোভেশনটা ছিল, ওনারা তো কারো লেখা কপি বা পেস্ট এরকম তো কিছু করেন নাই। তো ওনারা নতুন কিছু ক্রিয়েট করছে। তো এই ক্রিয়েটটা করতে হলে মানুষ লাগবে। এআই কে যা সহযোগী হিসেবে আমরা ইনফরমেশন গুলা ইউজ করতে পারবো, বাট এই ক্ষেত্রে আমরা এআই কে যে একজন অথর বা এটা হিসেবে আমরা কখনোই ক্রেডিট দিতে পারবো না, কারণ এটা আমরা একটা পেপার রিভিউ পাবো। নর্মালি আমরা রিসার্চের ভাষায় যেটা বলি রিভিউ পেপার, এইটা হিসেবে পাবো। বাট এক্স্যাক্টলি যে ইনোভেট বা ইনোভেশন, এইটা আসাটা খুবই মানে একটা টাফ একটা জিনিস। জি স্যার। এই ক্ষেত্রে স্যার আমরা আরেকটি কোয়েশ্চেন নিব, এবং সর্বশেষ কোয়েশ্চেন হিসেবে নিব আমাদের কামাল হোসেন ভাই একটা কোয়েশ্চেন করছেন যে এআই এর সিংহভাগ যেহেতু পশ্চিমাদের দ্বারা, আপনারা কি মনে করেন সেক্ষেত্রে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন সম্ভব এআই এর মাধ্যমে? এটি যেহেতু রিসার্চের টপিকের সাথে যায় না, আমরা যেহেতু রিসার্চের টপিক নিয়ে কাজ করতেছি বা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে করেছেন, স্যার আপনি যদি স্যার সংক্ষেপে খুবই সংক্ষিপ্ত ভাবে যদি কিছু মানে এটার আনসার দিয়ে দেন। আপনারা কেন করতেছেন না? পশ্চিমের দ্বারা হইতেছে। আমি তো সায়েন্সের স্টুডেন্ট না। আমি যদি সায়েন্সের স্টুডেন্ট হইতাম, আমি সায়েন্সের স্টুডেন্ট না হয়ে আমি পাইথন পর্যন্ত আগাইতেছি। তা আপনারা কেন করতেছেন না? পশ্চিমাদের দ্বারা এআই এর সিংহভাগ পশ্চিমাদের দ্বারা। আপনারাও এমন কিছু তৈরি করেন বা এমন কিছু করেন যেখানে পশ্চিমারা আমাদের দিকে তাকাইতে পারে, প্রথম বিষয়। 2 নম্বর হচ্ছে অফকোর্স তাদের এজেন্ডা হতেই পারে তাদের এজেন্ডা, আমি তো জানি না। ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন। এখন এজেন্ডা নিয়েও যদি থাকে, তাহলে কতটুকু বাস্তবায়ন করতে হবে, আপনি সেই এজেন্ডা আপনার কতটুকু কাজে লাগাইতেছেন আপনি, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আপনি যদি ব্যবহার করেন আপনি, তাহলে সেই এজেন্ডা বাস্তবায়ন হইতেছে তাদের এজেন্ডা। আর যদি ব্যবহার না করেন, তাহলে এজেন্ডা বাস্তবায়ন হইতেছে না। আচ্ছা, এখন সেই এজেন্ডার কেন হইতে পারে, কেমন হইতে পারে হচ্ছে আপনার ডেটাগুলো তাদের কাছে নেওয়ার জন্য তারা এই ডেটাগুলো চায়। আপনি যখন কিনা কাজ করি আমরা, তখন ম্যাক্সিমাম সময় আমরা হচ্ছে আমাদের পড়াশোনা, তারপরে রিসার্চ রিলেটেড ডেটাগুলো এখানে দেই। সুতরাং এআই এর ক্ষেত্রে ব্যক্তিগত ডেটা তারপরে এইগুলা না শেয়ার করাই ভালো।
যেহেতু ইম্প্যাক্ট উইকিলিক্স এর ঘটনা আমরা সবাই জানি, সেক্ষেত্রে ব্যক্তিগত ইনফরমেশন গুলা একটু না ইউজ করে নিজস্ব রিসার্চ রিলেটেড বা পড়াশোনা রিলেটেড কাছে থাকাই এআই ভালো। আর পশ্চিমাদের থেকে বেরোয় এসে আমাদেরও পশ্চিমাদের ডেটাও পাওয়া দরকার এখন। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। কামাল। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা আরেকটি কোয়েশ্চেন নিব কামাল ভাইয়ের কাছ থেকে। উনি আরেকটি কোয়েশ্চেন করছেন, এটাই আমাদের শেষ কোয়েশ্চেন আজকে। ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কি কি ধাপ মেনে চলতে হবে স্যার? ডেটা অ্যানালিসিস তো মানে ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত বলতে ডেটা অ্যানালাইসিসের জন্য আপনার পুরো আপনি যে মানে রিসার্চের ক্ষেত্রে যদি বলেন, আপনি রিসার্চের ক্ষেত্রে যদি বলেন তাহলে আপনি পুরো মেথোডোলজি সেকশনটাই আপনার ফলো করা লাগবে। মেথোডোলজি সেকশনের মধ্যে সচরাচর আমরা যে জিনিসগুলো থাকে তাহলে রিসার্চ ডিজাইন থাকে, তারপরে রিসার্চ প্ল্যান থাকে, মানে প্ল্যান তো শেষ পারে, রিসার্চ ডিজাইনের পরে তারপরে আপনার স্যাম্পলিং টেকনিক থাকে, স্যাম্পল, তারপরে সিলেকশন থাকে, তারপরে হচ্ছে কোয়েশ্চেনার মানে ডেটা সার্ভে থাকে, তারপরে হচ্ছে প্ল্যান ফর অ্যানালাইসিস থাকে, অর্থাৎ কি ধরনের প্ল্যান করব আমরা, কোন ধরনের প্ল্যান করতে পারি, তবে ইথিক্যাল স্টেটমেন্ট থাকে, তারপরে ডেটা কালেকশনের ক্ষেত্রে লিমিটেশন থাকলে লিমিটেশন থাকে। এই জিনিসগুলো মেনশন করে তারপরে আপনি ডেটা অ্যানালাইসিসে যাইতে পারেন। আরো বিষয় আছে, যে বললাম একটু আগে বলছিলাম যে একটা ডেটা অ্যানালাইসিস করার আগে আপনার প্রি টেস্ট আছে, পাইলট টেস্ট আছে, পোস্ট টেস্ট আছে, তারপরে আপনার রিলায়েবিলিটি মেনটেন করা আছে, তারপরে আপনার ডেটা কি বলে এটাকে ভুলে গেছি, এর মধ্যে ডেটা ভুল মানে ভুল এটাকে আউটলায়ার্স অফ দ্য ডেটা যদি থাকে সেগুলো বাদ দেওয়া দরকার, ডেটা মাইনিং করা দরকার, তারপরে অ্যাকসেপ্টেবিলিটি অফ ডেটা কতটুকু পারা যায় সেটা মেনটেন করা দরকার। তো এইগুলা করার পরে আপনি ডেটা অ্যানালাইসিস যাইতে পারবেন ইনশাআল্লাহ। জি স্যার, ধন্যবাদ। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তার পূর্বে আপনাকে আমার পক্ষ থেকে আগে আমার কিছু কোয়েশ্চেন ছিল, এইগুলো আগে জানার ইচ্ছা থেকে জানতে চাই আপনার কাছ থেকে। কিছু কোয়েশ্চেন আর কত কোয়েশ্চেন করবেন? জি জি, এই শেষ করে দিই। জি জি স্যার, আমরা শেষই করে দিব। জাস্ট একটা জিনিস আর কি, যে এআই কি পিয়ার রিভিউ প্রক্রিয়াকে সহজ করবে নাকি জটিল করবে? তার সাথে স্যার আমি আরেকটা জিনিস এড করতে চাই, যে আপনার দৃষ্টিতে ভবিষ্যতের আসল চালিকা শক্তি কে হবে, এআই নাকি মানুষ? প্রথমটার উত্তর হচ্ছে, প্রথমটা কি বললেন যেন কোয়েশ্চেন, যে এআই কি পিয়ার রিভিউ প্রক্রিয়াকে সহজ করবে নাকি? শুনেন আমি বলি, কিছু কিছু বিষয় আছে, সেই সব বিষয় আছে, আমরা বাঙালি দেখবেন হচ্ছে দেশের বাইরে যায় খুব ভালো ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটি গুলোতে, কারণ কি জানেন এরা এত ক্রিটিক্যাল বুদ্ধি এইসব জায়গায় অ্যাপ্লাই করে, তো বাইরে যায় ওগুলো অ্যাপ্লাই করতে করতে দেখা যায় খুব ভালো রেজাল্ট করে ফেলাইতেছে। সুতরাং আমরা এইগুলা রিসার্চের কাজে আমাদের বাংলাদেশে এখন সময় আসছে এগুলা ব্যবহার করার জন্য। এআই দিয়ে কেন পিয়ার রিভিউ করতে যাবো আমরা? পিয়ার রিভিউ জিনিসটা কি? পিয়ার রিভিউ বলতে হচ্ছে আমার কলিগ যে অথবা আমার এই ফিল্ডে যে ব্যক্তি এক্সপার্ট সে আমার এই পেপারটা রিভিউ করবে বা আমার লেখা রিভিউ পড়বে। এখন এআই দিয়ে রিভিউ করা মানে কি জানেন? এআই দিয়ে রিভিউ করা মানে হচ্ছে পেপারের জীবন নষ্ট করে দেওয়া, আর আছে ওই রিসার্চারের জীবন নষ্ট করে দেওয়া। আমি এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে যারা শুনতেছেন, আই এম নট স্পিকিং লাইক ইংলিশ, বাট আই নিড টু স্পিক ইন ইংলিশ ইন দিস সেন্স। If you review any paper through ChatGPT or any AI, there is a possibility to find the plagiarism, because of when you will input all the writings to the AI tools, it will be stored, the writings will be stored there. So definitely আমরা এতক্ষণ ধরে আলোচনা করতেছি, স্টোরিং রাইটিং যেগুলা সেগুলা কিন্তু অবশ্যই এখানে জমা থাকা মানে, আই ক্যান গিভ অ্যান এক্সাম্পল, 2 পেজ লিখবেন, হ্যাঁ 2 পেজ লিখার পরে নিজে লিখবেন সম্পূর্ণ, ইউ উইল রাইট বাই ইউর ওন সেলফ, thyself, and then ওইটা আপনি নিজে লিখছেন, নিজে লেখা আপনি যদি ফুল নিজে লিখেন কোনো দিন এআই আসবে না, কোনো দিন না। ওইটা যদি অন্য কোনো সেন্টেন্সের সাথে মিলে গেলেও আপনার সিমিলারিটি ইন্ডেক্স আসবে না। সিমিলারিটি ইন্ডেক্সের নিয়ম আপনারা জানেন, প্লেজারিজম, 4টা ওয়ার্ড পর যদি থাকে তাহলে সেটা ধরে ফেলে, ক্যাচ করে ফেলে। তা কোনো দিন আপনি যদি নিজে লিখেন তাহলে মিলবে না, কিন্তু সেই নিজে লেখাটা আপনি ইনপুট দেবেন হচ্ছে এআইতে, যে কোনো এআইতে, মানে লেখার মতো এআইতে, হ্যাঁ, যেমন আপনি বলেন জেমিনি বলেন, বার্ড বলেন, চ্যাটজিপিটি বলেন, ওইখানে দিয়া ওই জিনিসটাই আবার সিমিলারিটি ইন্ডেক্স টেস্ট করবেন, দেখবেন 100% সিমিলারিটি ইন্ডেক্স। শুধু তাই না, আমরা যদি কোনো লেখা আমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করি, ইমেলের বডিতে সেন্ড করি, তাও আমাদের এটা এখন প্লেজারিজম ইস্যু চলে আসার সম্ভাবনা আছে। এবং এই জন্য আমি আমার স্টুডেন্টে বলি, উইদাউট হ্যাভিং পিডিএফ এবং এমএস ওয়ার্ড 1997 থেকে 2003 একটা ফরম্যাট আছে, এই ফরম্যাট বাদ দিয়ে পাঠানোই বেটার। আচ্ছা, আর একটা লাস্ট কোয়েশ্চেন ছিল, কোনটা জানো, কাকে আগে রাখবো নাকি?
জি স্যার, আপনি ভবিষ্যতে মানে গবেষণার ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাকে এগিয়ে রাখবেন, এআই নাকি মানুষ? মানুষের সাথে কোনো কিছু তুলনাই তো চলবে না। জি স্যার। আশরাফুল মখলুকাত। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা আমাদের আজকের ব্রডকাস্টের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তার আগে স্পেসিফিক একটি করে কোয়েশ্চন আমাদের জেনারেল সেক্রেটারি এবং এমইউআরএস এর প্রেসিডেন্ট হিসেবে আমাদের শ্রদ্ধেয় সাইদুর রহমান পলাশ স্যারকে করব। তার আগে আমরা আমাদের জেনারেল সেক্রেটারি এবং আজকের প্রোগ্রামের বয়েজ অব দি ক্লাব জনাব শাফিউল আলম মেহেদী তাবাদা ভাইয়ের কাছে জানতে চাই, আপনি এমইউআরএস এর একজন জেনারেল সেক্রেটারি হিসেবে এমইউআরএস কে কোথায় দেখতে চান, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আহ, ধন্যবাদ শাহিদুরকে। অ্যাকচুয়ালি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, এটা হচ্ছে আমরা যে বিষয়ে যে আমাদের যে মিশন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে বিষয় চাইতেছি যে আমাদের আহ, আমার যেটা অভিজ্ঞতা থেকে দেখা, এই ক্লাব গঠনের পূর্বে আমরা হচ্ছে রিসার্চ বিষয়ে আমাদের এবিসি নলেজ নাই, প্লাস আমরা হচ্ছে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়েছি, কারণ আমরা হচ্ছে দেখা যায় বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিতে তারা হচ্ছে রিসার্চ করতেছে, ভালো ভালো জায়গায় আছে, বাট আমরা এই ক্ষেত্রে পিছিয়ে আছি। তো সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে এই ব্যতিক্রমী উদ্যোগটা নেই। আমাদের ভার্সিটি 2003 সালে প্রতিষ্ঠিত হলেও মেট্রোপলিটন ইউনিভার্সিটি জাস্ট আমরা 1 মাসও হয় নাই আমরা যাত্রা শুরু করেছি। তো আমাদের যে আপকামিং যে টাস্ক যেগুলা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের রিসার্চ করতে যে বেসিক যে বিষয়গুলো লাগে, যেমন আমি একটা কনফারেন্সে আমাকে এখান থেকে এক্সট্রাক্ট দিতে, বাট আমি হচ্ছে একটা এক্সট্রাক্টের যে কি এলিমেন্টস যেগুলো লাগে, যে ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ডের বিষয়টা, অবজেক্টিভের বিষয়টা, বা এখানে রিসার্চ কোয়েশনটা কি, আমি কেন এই কাজটা করতেছি, ফাইন্ডিংসটা কি আসবে, রেজাল্টটা কি আসবে, এই যে বিষয়গুলো আমি তো জানি না। তো আমি যাতে আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম এবং যে ফার্স্ট এন্ড ফরমোস্ট যে ফোকাস থাকবে, যে রিসার্চের যে বেসিক ইনফরমেশন যেগুলা, এগুলো হচ্ছে আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটির সব শিক্ষার্থী যারা হচ্ছে রিসার্চ বিষয়ে আগ্রহী তারা যাতে জানে। এবং আমরা চাইতেছি যে আমাদের ইউনিভার্সিটি যারা হচ্ছে রিসার্চ বিষয়ে আগ্রহী তারা যাতে আরো বেশি হচ্ছে কাজ করতে পারে। এবং এই ক্ষেত্রে হচ্ছে যতগুলা সাপোর্ট থাকে লাগে, আমরা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, আমাদের হচ্ছে আমাদের এখানে অ্যাডভাইজার যে প্যানেল গঠন করা হয়েছে, আমাদের 7টা ডিপার্টমেন্ট থেকে 7 জন আছেন, কারণ এটা যেহেতু সেন্ট্রাল ক্লাব, সবাই যাতে এখান থেকে সুবিধা পায়। প্লাস হচ্ছে আমরা আমাদের যাতে পাবলিকেশন ক্ষেত্রে আমরা যাতে আরো বেশি এগিয়ে যাই। আর এই ক্লাবটাকে আমরা বলতে পারবো না যেটা একটা কারিকুলার ক্লাব, এটা হচ্ছে অবশ্যই কারিকুলার ক্লাব। কারণ এটা হচ্ছে আমরা যখন বাইরে যারা আমাদের ফিউচার প্ল্যান আছে, আমরা বাইরে যারা যাব, এই ক্ষেত্রে যে পাবলিকেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো আমি হচ্ছে জেনারেল সেক্রেটারি হিসাবে এবং ফাউন্ডিং জেনারেল সেক্রেটারি অফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আমার যে পরিকল্পনা যাতে আমরা হচ্ছে যাতে খুব বেশি পাবলিকেশন আসে, এবং আমাদের হচ্ছে ইউনিভার্সিটি যারা হচ্ছে রিসার্চ বিষয়ে আগ্রহী তারা হচ্ছে শুধুমাত্র দেশের যতগুলা কনফারেন্স, যতগুলা হচ্ছে আহ এই রিলেটেড হচ্ছে সেমিনার, সেখানে যাতে আমাদের উপস্থিতি থাকে। আমি একটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যখন লাস্ট কনফারেন্সে যাই, তখন আমি বলতেছি সিলেট থেকে আসছি, তো সবাই আমাকে বলতেছে সিলেট থেকে আসতেছো মানে আহ তুমি কি কার্স থেকে আসছো, এই বিষয়গুলো অনেকেই হচ্ছে আমাদের রিসার্চ হচ্ছে যে আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি আমরা অনেক দূর যাইতেছি, অনেক কাজ করতেছি, অনেকেই জানতেছে না। তো আমাদের রিসার্চ সোসাইটির মাধ্যমে আমাদের বাংলাদেশের সবগুলা ক্লাব, রিসার্চ ক্লাবের সাথে আমাদের কোলাবোরেশন করতে হবে, এবং আমাদের সবাই যাতে হচ্ছে এই বিষয়ে আরো বেশি এক্সপার্ট হতে পারে, এই বিষয়ে আমাদের উদ্দেশ্য থাকবে। আমরা হচ্ছে আমাদের মিশন এবং ভিশন যে আমরা চাইতেছি যে আমরা আহ, যারাই হচ্ছে রিসার্চ বিষয়ে আগ্রহী থাকবে তাদেরই হচ্ছে আমরা সহযোগিতা দিতে, এবং এই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের টিচার্স উইং আছে, আমাদের সবগুলো বিষয় আছে, এখন আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব। এবং আমরা আপকামিং হচ্ছে চেষ্টা করব যে রিসার্চের যে খুঁটিনাটি, আমার যদি বেস যদি হচ্ছে না থাকে তাহলে হচ্ছে তো আমি কোনো কিছু করতে পারবো না। এই বিষয়ে হচ্ছে কল্পনা এবং চেষ্টা থাকবে হচ্ছে আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে একটি রিসার্চ। জি, ধন্যবাদ ভাইয়া আপনাকে। সেম কোয়েশ্চনটি আমি আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট স্যারকে করতে চাই। আপনি এমইউআরএস এর প্রেসিডেন্ট হিসেবে এমইউআরএস কে কোথায় দেখতে চান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি এমইউআরএস দেখতে চাই, আমি মেট্রোতেই দেখতে চাই, এখানেই থাকবে। বাট এখান থেকে আশা থাকবে মানে
ভেরি স্পেসিফিকলি যদি বলি, ওই যে মেহেদি বলছে পেপার পাবলিকেশনের কথা বলছে। হ্যাঁ, পেপার পাবলিকেশনের ক্ষেত্রে আমিও আগ্রহী যে পেপার পাবলিকেশন কন্টিনিউয়াসলি হবে। এবং যদি এই প্রোগ্রামের কথা বলেন, এই প্রোগ্রামের ক্ষেত্রে দেশ বিদেশের বহু রিসার্চার, বিখ্যাত ব্যক্তি তারা আসবে। এবং সর্বোপরি ক্লাব ইজ ফর ইউনিভার্সিটির যারা স্টেক হোল্ডার, রক্ত যারা এই ছাত্রছাত্রী শিক্ষার্থী, তারা যেন এই ক্লাব থেকে ইয়া পায়, কি বলে, বেনিফিটেড পায়, সেই চেষ্টাই থাকবে, সেই চেষ্টাই করবো এবং আপনারাও কমিটেড থাকেন। হ্যাঁ, এই আর কি। রিসার্চকে বাংলাদেশের রিসার্চ এরই নাই, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, যেমন আমাদের খেলাতে যেমন খুব নাম বাংলাদেশে খেলাধুলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এরকম রিসার্চের ক্ষেত্রে একটা পায়োনিয়ার ক্লাব হওয়া উচিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ ক্লাবে। এই তো, আর কোথাও দেখতে চাই না, এইখানেই থাকতে চাই, এইখানেই দেখতে চাই আর কি। জি, ধন্যবাদ স্যার। আমরা আমাদের আজকের আপনাদের দুইজনকেই ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এর থার্সডে নাইট 0.1 এ আজকে এত সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে আন্তরিকতার সাথে আমাদের সকল কোয়েশ্চনের আনসার দেওয়ার জন্য। আমি শেষ পর্যায়ে আপনাদের পরিচয় দিয়েই বিদায় নিব। আমাদের সাথে আজকে গেস্ট হিসাবে ছিলেন এমডি সাইদুর রহমান পলাশ স্যার, প্রেসিডেন্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ডিরেক্টর সিটিআরপি মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশ। আমাদের সাথে বয়েজ অফ দি ক্লাব হিসেবে যুক্ত ছিলেন শাহরিয়ার আলম মেহেদি তাপাদার, জেনারেল সেক্রেটারি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, এবং আমি হোস্ট হিসাবে ছিলাম শহীদুর রহমান সাকিব, জয়েন্ট আইটি অ্যান্ড ক্রিয়েটিভ সেক্রেটারি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ বয়েজ অফ দি ক্লাব মেহেদি ভাইয়াকে আমাদের সঙ্গে এত সুন্দর আলোচনা করার জন্য। আজকের থার্সডে রিসার্চ নাইট 0.1 এপিসোড 0.3 এখানেই শেষ করছি। আশা করছি আমাদের দর্শকরা এই আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, জাযাকাল্লাহ।